আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। বিজনেস আইয়ের ফেসবুক পেজ থেকে নিয়মিত আয়োজন শেয়ার বাজার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ফয়সাল আহমেদ। আজকে আমাদের আলোচনার বিষয় ইন্স্যুরেন্স খাত নিয়ে। ইন্স্যুরেন্স খাত কতটা বিনিয়োগ বান্ধব, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক জনাব এম নুরুল আলম, এবং উনি একই সাথে প্রাইম ইসলামী লাইফ সিকিউরিটিজের পরিচালক। জনাব নুরুল আলম, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি মিস্টার ফয়সাল। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের বিজনেস কে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা অনুষ্ঠান বিষয়ে আপনি জানেন যে ইন্স্যুরেন্স খাতের কতটা বিনিয়োগ বান্ধব এই করোনাকালীন সময়ে, এটা নিয়েই আজকে আলোচনা করব। আমরা প্রথমেই প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন করতে চাই, বীমা একটি গুরুত্বপূর্ণ খাত, আপনি জানেন। তো এই খাতটি সম্পর্কে যদি বিনিয়োগকারী ভাই বোনদের উদ্দেশ্যে ছোট করে একটু বলেন যে শেয়ার বাজারে আসলে বীমা খাতের অংশগ্রহণ কতটুকু এবং এর ভবিষ্যৎ কেমন। ফয়সাল সাহেব, আমি আপনাকে শুনতে পাইনি, আবার একটু রিপিট করবেন? স্যার, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাই নাই, আবার রিপিট করবেন? জি, এখন শুনতে পাচ্ছি। শিওর। জি, বীমা খাত জানেন যে একটা গুরুত্বপূর্ণ খাত শেয়ার বাজারের। এই খাতের বর্তমান অবস্থা এবং ইন্স্যুরেন্স খাত নিয়ে যদি আপনি একটু আমাদের বিনিয়োগকারী ভাই বোনদেরকে বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অ্যাকচুয়ালি বীমা খাতে সংযুক্ত হয়েছি আজকে আহ, আহ, 2 বছরের কাছাকাছি। আপনারা জানেন যে আহ, আমি এর আগে কাজ করতাম বাংলা লিংকের হেড অফিস বেয়ন লিমিটেডে। সেখানে আমি চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার হিসেবে কাজ করেছি। 12 বছর আমি বাংলা লিংকের ম্যানেজমেন্ট বোর্ডে ছিলাম চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার হিসেবে। সেখান থেকে আমি নর্মালি রিটায়ার করি 2019-এ। রিটায়ার করে আমি আমার প্ল্যান ছিল অ্যাকচুয়ালি একটা নিজে একটা কনসাল্টিং বিজনেস করা, ফুল প্লেজের টাইম দেওয়া, টু কন্ট্রিবিউট সাম আমার যে দীর্ঘদিনের অর্জিত অভিজ্ঞতা, যাতে করে কর্পোরেট গভর্নেন্স এবং অ্যাসুরেন্স ফাংশনে আমাদের কর্পোরেট সেক্টরে কন্ট্রিবিউট করতে পারি, সেরকম একটা আমার প্ল্যান ছিল। তা আমার কিছু আপনজন যারা ইন্স্যুরেন্স সেক্টরে অত্যন্ত দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আহ, এরকম কয়েকজন খুব সম্মানিত আহ, লোক আমাকে ইনভাইট করলো এই কোম্পানিতে জয়েন করার জন্য। আমি সেটা আর করতে পারলাম না, অ্যাভয়েড করতে পারলাম না। সেই হিসাবে আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে জয়েন করি, লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, যেটা একটা লিস্টেড কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ দুইটা চেঞ্জেই কোম্পানি। এখানে আমি ডিএমডি এবং কোম্পানি সেক্রেটারি হিসেবে জয়েন করি। এই প্রশ্ন তার উত্তর দিতে চাই, আমি বলবো যে ইন্স্যুরেন্স বাংলাদেশে প্রচুর সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে যেটা আম, কোনোভাবে এই এই যে প্রয়োজনীয়তাটা মানুষের মধ্যে
মধ্যে আসবে, বুঝতে পারবে। সুপ্রিয় দর্শক, যারা আজকে আমাদের সাথে আছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাজার কিছুদিন যাবত আমাদের একটু করোনাকালীন সময় একটু খারাপ যাচ্ছে। তো এই খারাপ সময়েও আপনারা অনেক ধৈর্য সহকারে আছেন আমরা জানি। তো আসলে আমাদের আহ, আমরা আশা করছি যে এই ভয়ের সময়টা আমরা পার করতে পারবো খুব তাড়াতাড়ি, কারণ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন খুব চেষ্টা করছেন আসলে সত্যি কথা বলতে, যে বাজারকে কিভাবে আস্থায় আনা যায়, কিভাবে বিনিয়োগকারী ভাই বোনদেরকে এখানে বিনিয়োগের যে সুযোগ তৈরি করা যায়। তো এই পর্যায়ে আমি স্যারের কাছে দ্বিতীয় যে প্রশ্নটি করতে চাই, বিগত বছর বিগত একটি বছরে আসলে করোনাকালীন সময়ে ইন্স্যুরেন্স খাত আপনি জানেন যে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আসলে আপনি কি বলবেন এবং বিনিয়োগকারী ভাইদের কি জানাবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে আমাদের এই করোনাকালীন সময়ে ইন্স্যুরেন্স সেক্টরের? জনাব নুরুল আমিন, শুনতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে যে উনি কোনো কারণে হয়তো ডিসকানেক্ট হয়ে গেছেন, কিছুক্ষণের ভিতরেই চলে আসবেন। তো আমরা এতক্ষণে যেসব ভাই, হ্যালো, হ্যালো, আবার কানেক্ট করো, ঠিক আছে, আমি লাইনে আছি, কানেক্ট করো। আচ্ছা, ওকে। আমাদের যেসব ভাইয়েরা আমাদের সাথে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, যে আসলে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা এবং অনুপ্রেরণাই আমাদের অনুষ্ঠান আমরা করছি। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি প্রোগ্রাম করেছি। গত প্রোগ্রামটি করেছে মিউচুয়াল ফান্ডের উপরে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেদিন উপস্থিত ছিলেন বিআইসিএম এর প্রফেসর জনাব নিতাই চন্দ্র দেবনাথ, এবং এর আগে একটি প্রোগ্রামে শাকিল রিজভী এবং রকিবুর রহমান, তারা দুজনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট, তিনারা দুটো প্রোগ্রামে আমাদের সাথে করেছেন। এইগুলা বিজনেস আই বাংলাদেশের ফেসবুক যে পেজ, এই পেজে গেলেই আপনারা আসলে দেখতে পাবেন। এবং আজকের অনুষ্ঠানটি আপনাদেরকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। আপনারা যদি একটু আমাদের অনুষ্ঠানটি শেয়ার করেন, সেক্ষেত্রে অন্যান্য যে ভাইয়েরা আছে তারা আমাদের অনুষ্ঠানটি দেখার সুযোগ পাবে, এবং বিজনেস আই বাংলাদেশের যে ফেসবুক পেজ সেখানে লাইক দিয়ে রাখলে ভবিষ্যতে আপনারা যত অনুষ্ঠান করব তার নোটিফিকেশন আপনাদের চলে যাবে। সেক্ষেত্রে একটু যদি ফলো বা পেজে লাইক দিয়ে রাখেন বিজনেস আই বাংলাদেশের, সেক্ষেত্রে খুবই ভালো হয়। আমি আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে আমাদের সাথে কানেক্ট আছেন শুভ চৌধুরী, উনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, বৈরম খা লিখেছেন সাউন্ড ক্লিয়ার না, আসলে নেটে একটু সমস্যা হচ্ছে। আশা করছি যে কিছুক্ষণের ভিতরে আমাদের ঠিক হয়ে যাবে। মহিদুল ইসলাম নাইস লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নোবেল হোসাইন আমাদের সাথে আছেন। সাউন্ড, স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? যে আমি শুনতে পাচ্ছি এখন। একটু জোরে কথা বলার চেষ্টা করবেন, তাহলে হয়তো সাউন্ডে একটু সমস্যা আছে, আমাদের দর্শকরা ভালো শুনতে পাবেন। তো যাই হোক, একটু আচ্ছা, যদি আমরা লাউডলি বলি সেক্ষেত্রেই ওকে। ঠিক হয়ে যাবে। তো আপনি কি প্রথম প্রশ্নের উত্তর শেষ করতে পেরেছেন স্যার? আমি না, প্রথম প্রশ্নের উত্তর আমি শেষ করতে পারি নাই। প্রথম প্রশ্নের উত্তরটা আমি আরেকটু বলা দরকার ছিল। প্লিজ যেমন বলেন। আমাদের ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমি যে কথাটা বলতেছিলাম, ইন্স্যুরেন্স সেক্টরের যথেষ্ট সম্ভাবনা বাংলাদেশে আছে। এবং এই সম্ভাবনা জেনারেল ইন্স্যুরেন্সে যেমন আছে, তার চাইতে বেশি আছে ইয়েতে আপনার লাইফ ইন্স্যুরেন্সে। লাইফ ইন্স্যুরেন্সে এই জন্য আমি বলবো, যদি আপনি গ্লোবাল সিনারিও যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় পৃথিবীর উন্নত দেশগুলিতে মোর দেন 5% পেনিট্রেশন রেট আছে, কিন্তু বাংলাদেশে এই পেনিট্রেশন রেটটা হচ্ছে লেস দেন 1%। এটা এখন অ্যারাউন্ড 0.5%। সুতরাং মানুষের মধ্যে ইন্স্যুরেন্সের যে প্রয়োজনীয়তাটা, লাইফ ইন্স্যুরেন্সের যে প্রয়োজনীয়তাটা,
এখনো পর্যন্ত মানুষের মধ্যে এটা ওইভাবে বিল্ড আপ হয় নাই, বা এটা মানুষের বুঝের মধ্যে আসে নাই। তো লাইফ ইন্স্যুরেন্সটাকে গভর্নমেন্ট অনেকভাবে চেষ্টা করতেছে বাংলাদেশে এটাকে আরো কিভাবে এই প্রয়োজনীয়তাটাকে আরো কিভাবে মানুষের মধ্যে পপুলার করা যায়, অ্যাওয়ারনেস করা যায় বিভিন্নভাবে, সেটা আমরা হয়তো আমাদের আলোচনায় আরো আমরা সুযোগ পাবো কথা বলার জন্য। তো লাইফ ইন্স্যুরেন্সে অনেক সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে। তো আপনি জানেন যে গত 1 বছরে আমাদের ইন্স্যুরেন্স খাত গত বছর থেকে একটু মুভমেন্টটা ভালোর দিকে বাজারে, এবং মূল্য বৃদ্ধি ঘটেছে প্রতিটা ইন্স্যুরেন্সেরই। এটি নিয়ে বাজারে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। কিন্তু আমার এই মুহূর্তে আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, আসলে ইন্স্যুরেন্স খাতের ভবিষ্যৎটা কেমন? যদি একটা কোম্পানির আসলে ভবিষ্যৎ ভালো থাকে, সেক্ষেত্রে যদি এখন সাময়িক একটু দাম বৃদ্ধিও থাকে, সেটা ক্ষতিকর কিছু নাই। কিন্তু দীর্ঘমেয়াদী যদি আমাদের ইন্স্যুরেন্স সেক্টর ক্ষতিগ্রস্ত হয়, সেই কারণে সেটা হলে কিন্তু আমাদের বিনিয়োগকারী ভাই বোনরা ক্ষতিগ্রস্ত হবে। তা আমি আপনার কাছে জানতে চাই যে করোনাকালীন সময় যাচ্ছে, গত 1 বছর সব ব্যবসায়ী কিছুটা ধস নেমেছে। ইন্স্যুরেন্স খাতের আসলে প্রকৃত চিত্রটা কি, এবং আগামী 1 বছরে ইন্স্যুরেন্স খাত কোথায় যেতে পারে, বা আমাদের ভয় পাওয়ার কিছু আছে কিনা, এটা যদি বিনিয়োগকারী ভাই বোনদেরকে একটু পরিষ্কার করেন বিষয়টি। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নটা অনেক কিছুই আছে আপনার প্রশ্নে। শেষের অংশটা আমি বলবো যে আগামী 1 বছর বা আগামী 2 বছর এটা কোথায় যেতে পারে সেটা বলা খুব টাফ ব্যাপার। এটা সম্ভব না আমার পক্ষে বলা। কিন্তু ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স খাতের বর্তমান দাম বাড়ার বিষয়টা আমি বলবো। আমাদের বাংলাদেশের পুঁজিবাজার বাংলাদেশের পুঁজিবাজার আপনারা জানেন, বিগত অনেকগুলি বছর সে 10-11 সালে 2010-11 সালের পর থেকে এই পুঁজিবাজার যেভাবে মূল্য হারিয়েছে, এবং বিভিন্ন কারণে যেভাবে মানে ইনভেস্টরদের আস্থা আপনার হারিয়েছে, যার জন্য পুঁজিবাজারের যে প্রত্যেকটা ইস্যু, প্রত্যেকটা সিকিউরিটিজের যেই মূল্য থাকা দরকার ছিল তার চাইতে অনেক নিচে নেমে গিয়েছিল। বাংলাদেশের পুঁজিবাজারের মার্কেট ক্যাপিটাল বলেন এবং এটা ইন্ডেক্স বলেন, যে জায়গায় থাকার কথা ছিল তার চাইতে অনেক নিচে নেমে গিয়েছিল। সো এইটা আমরা যদি 2020 সালের শুরুর দিকে আমরা যদি দেখি, গভর্নমেন্ট অনেক স্টেপ নিয়েছে, একদম মানে সরকারের সর্বোচ্চ লেভেল থেকে অনেক স্টেপ নিয়েছে পুঁজিবাজারকে তার যথাযথ জায়গায় ফিরিয়ে আনার জন্য। এবং তার একটা স্টেপ আমি বলবো যে আপনার রেগুলেটরি বডিতে একটা মানে ব্যাপক পরিবর্তন, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের ব্যাপক একটা পরিবর্তন। আহ, এই পরিবর্তনটা এত এত ভালো একটা পরিবর্তন হয়েছে, যেটা আপনার আমরা পুঁজিবাজারে যারা কাজ করছি আমরা এটা আস্থা রাখতে পারি যে বর্তমান সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনটা যেই কাজগুলি করে যাচ্ছে এগুলি পুঁজিবাজারের জন্য প্রত্যেকটা কাজ আজকে আমি বলবো গত 2020 সালের মে মাস থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা কাজই বাজার বান্ধব হয়েছে। প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ আমি বলবো যে বাজার বান্ধব এবং ইনভেস্টর বান্ধব হয়েছে। তো এইটাকে আমরা যদি মানে রেগুলেটরি যে এনভায়রনমেন্ট সেটার দিকে বেশি নির্ভরশীল না হয়ে আমরা যদি মনে করি যে আমার ইনভেস্টমেন্টটা আমি এথিক্যালি করতেছি কিনা, আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আমার ইনভেস্টমেন্ট থেকে আমি কবে কত আশা করা উচিত সেটা আমি ভেবে চিন্তে করতেছি কিনা, এবং আমি যে ইনভেস্টমেন্টটা করতেছি এটা আমি কোথায় করতেছি সেটা যদি এটা একদম মানে সাধারণভাবে আমি যদি বলি এটাই যে আমি একটা ইনভেস্টমেন্ট করতেছি, সেটা যেই সিকিউরিটিজ আমি কিনতে বলছি আমার ট্রেডারকে বা আমার হাউসকে, সেই কোম্পানিটার অস্তিত্ব আছে কিনা বাজারে, তার প্রোডাক্ট আছে কিনা বাজারে, এতটুকু দেখলেই তো চলে। তারপরে সেই কোম্পানিটা তা প্রত্যেক বছর এজিএম করে কিনা এবং তার ডিভিডেন্ড দিতে পারতেছে কি পারতেছে না, কি কারণ সেটা তার শেয়ার হোল্ডারদের কাছে এক্সপ্লেন করে কিনা। পুঁজিবাজারে যেই প্রোডাক্টগুলি বিক্রি হয় তার মধ্যে আমরা ইকুইটি শেয়ার যেটা, শেয়ার ক্যাপিটাল যেটা, সেটাকেই আমাদের দেশে শেয়ার ডেপ্ট বাড়ানোর জন্য
মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য যে প্রোডাক্টগুলি আছে সেগুলিকেও ইনভেস্টরদের কাছে পরিচিত করার চেষ্টা চলছে। কিন্তু ইকুইটি শেয়ার যেটার আমরা কেনা বেচার জন্য আমাদের ইনভেস্টমেন্টটা যেটার উপর করতে চাই, সেটা একটা কোম্পানির পেইড আপ ক্যাপিটালের অংশ। আমি যখন একটা শেয়ার কিনি, ওই কোম্পানির পেইড আপ ক্যাপিটাল একটা অংশ কিনি শেয়ার। এই শেয়ারটা আমি কেনার সময় কোম্পানিটা সম্বন্ধে আমার স্বাভাবিকভাবে একটু সাধারণ কিছু ইনফরমেশন আমার জেনে রাখা দরকার। প্রথমত ওই কোম্পানিটা আছে কিনা এবং সেই কোম্পানিটার প্রোডাক্ট বা সার্ভিস বাজারে প্রচলিত কিনা, এই জিনিসটা যদি আমি জানি, তাহলে এরপরে আমার জানা দরকার যে এই কোম্পানিটা প্রফিট করতেছে কিনা এবং এটা ডিভিডেন্ড দিচ্ছে কিনা, প্রত্যেক বছর তারা তাদের শেয়ার হোল্ডারদের সাথে অ্যাডিং করতেছে কিনা। এই জিনিসটা যদি জানি, তারপরে আমরা এটাও দেখতে পারি ওই কোম্পানির বিরুদ্ধে কোনো অ্যাকশন আছে কিনা রেগুলেটরি বডির, বা কোনো নেগেটিভ কোনো ইনফরমেশন পত্রিকায় আছে কিনা, এগুলি জানতে পারি। তারপর আমি ওইটাতে ইনভেস্ট করতে পারি। আর ইনভেস্ট করে আমি আমার যদি 1 লক্ষ টাকা আমি ব্যাংকে রাখি, আমি 5%-এ 5,000 টাকা প্রফিট পাবো বছরের শেষে। আমি বিনিয়োগ যদি ক্যাপিটাল মার্কেটে করি, তাহলে আমি এই 5,000 টাকার জায়গায় আমি কত গুণ বেশি আশা করতে পারি। আমি রাতারাতি এখান থেকে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে হাজার হাজার টাকা প্রফিট পাবো, এটা যদি চিন্তা করে আমি ইনভেস্ট করি, তাহলে আমার মাথা ব্যথা হবে, আমার কাছে এটা একটা ফ্রাস্ট্রেশন এসে যাবে। আমাকে মনে রাখতে হবে বেসিকটা কি। বেসিকটা হচ্ছে আমি যদি এটা ব্যাংকে ইনভেস্ট করি কিংবা সঞ্চয়পত্রে ইনভেস্ট করি, আমি কত পাবো। 1 লাখ টাকায় আমি খুব সর্বোচ্চ 5,000 থেকে 10,000 টাকা পাবো বছরের শেষে। সুতরাং সেই হিসাবে পুঁজিবাজার থেকে যদি আমরা আশা করি, তাহলে দেখা যাবে তার চাইতে অনেক বেশি গুণে পুঁজিবাজার থেকে প্রফিট করা যায় ডিভিডেন্ডের মাধ্যমে। সো ডিভিডেন্ডের মাধ্যমে এটা হচ্ছে স্বাভাবিক প্রফিট পুঁজিবাজারে বিনিয়োগের পরে। আর তাছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে যদি আমি আমার শেয়ারটা যখন দাম বাড়ে তখন যদি আমি বিক্রি করি, তাহলে ক্যাপিটাল গেইন করতে পারি এখান থেকে। তো এটার পুঁজিবাজার সবসময় ঝুঁকিপূর্ণ একটা বিনিয়োগ মাধ্যম। এখানে বিনিয়োগ করার সময় আমাকে মাথায় রাখতে হবে ব্যবসায় লাভ লোকসান দুইটাই আছে। সুতরাং আমার এখানে লোকসানও হতে পারে, লাভও হতে পারে। আরেকটা জিনিস, আমি যে শেয়ারটা কিনলাম সেটার দাম বাড়তেও পারে, কমতেও পারে। যখন কমবে আমি তখন খুব বেশি উত্তেজিত হয়ে দৌড়াদৌড়ি করা কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো জানি আমি যে কোম্পানির শেয়ার কিনেছি সেই কোম্পানিটার অস্তিত্ব আছে, তার প্রোডাক্ট সার্ভিস বাজারে বিক্রি হচ্ছে, এবং কোম্পানিটা আজকে দাম কমে গেছে, কালকে দাম বাড়তে পারে। সুতরাং হতাশ হওয়ার, উদাসীন হওয়ার এখানে কোনো প্রয়োজন নাই। আর ইন্স্যুরেন্স খাতের ব্যাপারে আপনি যেটা বলছেন, ইন্স্যুরেন্স খাতের বা মূল্য বৃদ্ধির কারণ হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলির বাজারে আউটস্ট্যান্ডিং শেয়ার পেইড আপ ক্যাপিটাল শেয়ার সেটা খুব কম, মানে ক্যাপিটাল বেস খুব কম, শেয়ারের সংখ্যা খুব কম। তো এইটা যখন তখন দেখা যায় একটা তারতম্য হয়ে, স্বাভাবিকভাবে ইকোনমিক্সের থিওরি হচ্ছে যখন বাজারে চাহিদা তুলনায় সরবরাহ কম হয় তখন মূল্যবৃদ্ধি হয়। তো বিনিয়োগকারীদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমি অত্যাধিক মূল্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখানে আমার কত টাকা আমি ডিভিডেন্ড পেতে পারি। তো সুতরাং এখানে আমি ইনভেস্ট করবো কিনা সেটা বুঝে শুনে আমাকে বিনিয়োগ করতে হবে। এ পর্যায়ে যে প্রশ্নটি করতে চাই এটার সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটা হচ্ছে যে আপনি জানেন যে পরিচালকদের 60% শেয়ার ধারণ করার যে আইনটি আছে, সেটার কি কোনো প্রভাব ইন্স্যুরেন্স সেক্টরে পড়েছে কিনা, পরিচালকদের যে 60% শেয়ার ধারণ করতে হবে? এটা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের এই ডাইরেক্টিভসটা যখন আসে, তার আগেও বাজারে অনেকগুলি ইন্স্যুরেন্স কোম্পানি ছিল তালিকাভুক্ত, আপনারা জানেন। তখন এই আইনটা বিদ্যমান ছিল না। তো এই আইনটা যখন আসে তখন থেকে এই কোম্পানিগুলি বাজারে তালিকাভুক্ত হয়েছে, লিস্টেড হয়েছে, সেগুলি অবশ্যই 60% স্পন্সর শেয়ার হোল্ডার শেয়ার এনশিওর করে তাদেরকে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অনুমতি দিয়েছে বা কনসেন্ট দিয়েছে বাজারে আসার জন্য। সুতরাং যারা এই আইন হওয়ার পরে যারা এসছে তারা সবাই এটা কমপ্লাই করতেছে। আর যারা এসছে তাদের ব্যাপারে এটা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন যে সিদ্ধান্ত দেবে সেটা কোম্পানিগুলিকে অবশ্যই কমপ্লাই করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আগে 75% যে কমিশনের একটা ব্যাপার ছিল, সেটাকে 15% কমিয়ে এখন 60% করা হয়েছে।
এটির ক্ষেত্রে আসলে কতটা বাজারের জন্য ভালো দিক হয়েছে এবং বিনিয়োগকারীরা আসলে কতটা লাভবান হতে পারবে এই আইনের কারণে? অবশ্যই বিনিয়োগকারী লাভবান হওয়ার জন্যই করেছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। আমি তো প্রথমে বলেছি যে কয়টা স্টেপ নিয়েছে সবগুলি বিনিয়োগ বান্ধব এবং বিনিয়োগকারীদের স্বার্থ চিন্তা করেই নিয়েছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে মানে আপনি কি মনে করছেন যে তাহলে বাজার তো স্বাভাবিক নিয়মেই কিছু শেয়ারের দাম বাড়বে কমবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। ইন্স্যুরেন্স সেক্টরে যে ঊর্ধ্বগতি দেখছি সেক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে যে এটাকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ধরা যেতে পারে? বাজার আসলে আমাদের শেয়ার বাজার অনেক মানে তলানিতে ছিল। এটার ইন্ডেক্স এবং মার্কেট ক্যাপিটাল তলানিতে ছিল, আমি শুরুতেও বলেছি। এটার বাজারটা আরো অনেক সামনের দিকে যেতে পারে, ইন্ডেক্স আরো বাড়তে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর যখন বিনিয়োগ যারা করে তারা যখন বুঝতে পারবে যে আমার বিনিয়োগ আমি যেখানে করতেছি এই বাজারটা প্রপারলি রেগুলেটেড এবং আমাদের যে এই কমিশন কাজ করতেছে ওনারা প্রপারলি কাজ করতেছে এবং ওনাদের কাজ স্টেপগুলি সেগুলি অবশ্যই বিনিয়োগ বান্ধব এবং তার উপর আস্থা রাখা যায়। তো সুতরাং বাজারে মানুষের আস্থা যখন আসবে তখন মানুষ আমি যে হাউসে কাজ করি আপনি বলেছেন সেটা একটা শরিয়া বেসড ইসলামিক শরিয়া বেসড সিকিউরিটিজ হাউস। এখানে আম, আপনার আমরা একটা স্টেটমেন্ট আমাদের যেমন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের প্রত্যেকটা ইয়েতে একটা থাকে, একটা স্লোগান থাকে, সেটা হচ্ছে পুঁজিবাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। আমরা আমাদের যে যত রকমের প্রকাশনা আছে সেখানে আমরা সব জায়গাতে আমাদের একটা স্লোগান থাকে, সেটা হচ্ছে মানে শেয়ার মার্কেটে বিনিয়োগ হচ্ছে এথিক্যাল বিনিয়োগ। এটা আমরা কেন বিশ্বাস করি? এই জন্য যে বাংলাদেশটা হচ্ছে এটা মোর দেন 90% বা 95% মুসলিমদের দেশ এবং মুসলমানদের একটা বদ্ধমূল বিশ্বাস এবং নীতি, সেটা হচ্ছে সুদ খাওয়া যাবে না। তো সুতরাং এটা শেয়ার বাজারে বিনিয়োগ করা মানে এখান থেকে আপনি ক্যাপিটাল গেইন করেন আর ডিভিডেন্ড ইনকাম করেন, এগুলি হচ্ছে বৈধ ইনকাম, এথিক্যাল ইনকাম। এখানে যদি মানে একজন বিনিয়োগকারী আনএক্সপেক্টেড কিছু করে আশা করে বাজারে না আসে, স্বাভাবিকভাবে সে রিটায়ার করে বা সে তার সঞ্চিত টাকা এখানে বিনিয়োগ করে, তাহলে তার যদি স্বাভাবিক এক্সপেকটেশনটা থাকে এবং এখান থেকে সে যদি এই স্বাভাবিক নিয়মে ইনকাম আয় করে, এটা কিন্তু এথিক্যাল ইনকাম হয়। সুতরাং যারা যেই সকল সম্মানিত আমি বলবো যে পটেনশিয়াল বিনিয়োগকারী আছেন এখনো, ওনারা ওনাদের টাকা কোথায় রাখবে, ব্যাংকে রাখলে তো সুদ হবে চিন্তা করতেছে, ওনাদেরকে আমি বলবো ওনারা এই সিদ্ধান্ত নিতে পারে যে শেয়ার বাজারে ভালো প্রোডাক্ট দেখে ওনারা বিনিয়োগ করতে পারে। বছরের শেষ ওনারা যে ডিভিডেন্ড পাবে সেটা ব্যাংকে যেই ইন্টারেস্ট পায় তার চাইতে কোনো অংশ কম হবে না, বরং এটা বেশি হবে। সুতরাং এটা বাট আমি আমি এটা এটা বলবো না যে শেয়ার বাজারে বিনিয়োগ অবশ্যই ঝুঁকিপূর্ণ, বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। অনেক ধন্যবাদ। এই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি একটা দায়িত্বে আছেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সে আপনি যে দায়িত্ব পালন করছেন, এই জায়গা থেকে যদি বলি যে আসলে লাইফ ইন্স্যুরেন্স গুলো বাংলাদেশে কেমন ব্যবসা করছে এবং এদের মানে ভালো রিটার্ন দিতে দেখি না কেন, সাধারণ বীমার তুলনায় লাইফ ইন্স্যুরেন্স গুলো আসলে তাদের পারফরমেন্স এত খারাপ কেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাইক দিস কোয়েশ্চেন ভেরি মাচ। এটা এই জিনিসটা আমার মানে আমার বলতে খুব ইচ্ছা ছিল এই কথাটা। বাংলাদেশে এখন অ্যারাউন্ড 79 ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তার মধ্যে আপনার বেশিরভাগ হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, সাধারণ বীমা। আর প্রায় আমার মনে হয় কত 33টা আছে আপনার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তো এর মধ্যে আপনার এই টোটাল 79 ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে প্রায় আপনার 59টা কোম্পানি কিন্তু শেয়ার মার্কেটের তালিকাভুক্ত। দেখেন একটা সেক্টরে অনেক কোম্পানি শেয়ার মার্কেটের তালিকাভুক্ত, অন্য সেক্টরে এত বেশি
পার্সেন্টেজে এত বেশি কোম্পানি তালিকাভুক্ত আছে কিনা আমার জানা নেই। তো এই যে আপনার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি কেন বেশি হারে ডিভিডেন্ড দিতে পারে না, তার একটা মূল কারণ হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলির যেই ইনকাম, যেটা আমি এটা বলবো যে রেভিনিউ, সোর্স অফ রেভিনিউ, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এই ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা আপনি এমন দেখেন যে প্রথমে আপনার যে কম কম হারে ডিভিডেন্ড দেওয়ার কারণটা বলি আমি। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি ডিভিডেন্ড দেয় অ্যাকাউন্টসের উপর বেসিস করে। এটা অন্যান্য কোম্পানিগুলি ডিভিডেন্ড ডিক্লার করতে পারে, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্টস কমপ্লিট অডিটের পরে এটাকে অ্যাকচুয়ারির কাছে পাঠায় অ্যাকচুয়ারিয়াল একটা রিপোর্টের জন্য। এখানে লাইফ ফান্ড আপনার ডিটারমিন করতে হয় এবং সেখানে একটা সারপ্লাস অ্যামাউন্ট ডিটারমিন করতে হয়। এটা করে অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশনের মাধ্যমে। অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন যখন আসে তখন এইটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানির যে রেগুলেটরি সংস্থা সেটা হচ্ছে আইডিআরএ, আপনারা জানেন। আইডিআরএ তে পাঠাতে হয় এই অ্যাকচুয়ারির ভ্যালুয়েশনের পূর্বে। অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশনের পূর্বে আইডিআরএ একটা পারমিশন নিতে হয়, তারপরে অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশনটা আসে। আসার পরে ফাইনাল অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশনটা আসে। অ্যাকচুয়াল ভ্যালুয়েশনে যে সারপ্লাস থাকে সেখানে অ্যাকচুয়ারি বলে দেয় এত টাকা সারপ্লাস আছে। এই সারপ্লাসটা যদি এই সারপ্লাসের 10 ভাগের 1 ভাগ যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয় এবং সেটা যদি আপনার শেয়ার হোল্ডারদের যেই আউটস্ট্যান্ডিং পেড আপ ক্যাপিটাল যেটা মার্কেটে আছে, এই শেয়ার হোল্ডারদের সেই পেড আপ ক্যাপিটালের যদি 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে বিনিয়োগকারীদেরকে বুঝতে হবে এটার 10 গুণ তাকে এই ডিভিডেন্ডের পিছনে খরচ করতে হয়। কারণ আমি যদি আমার 100 টাকা প্রফিট হয়, আমি আমার 10 টাকা যদি সারপ্লাস হয়, এখান থেকে আমি যে 10 টাকা যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করি এবং এই 10 টাকা যদি 10% হয় আমার শেয়ার হোল্ডারদের জন্য, আর 90 টাকা আমাকে দিতে হয় আমার পলিসি হোল্ডারদেরকে। পলিসি হোল্ডারদেরকে আপনারা জানেন, যারা ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা পলিসি করে, পলিসি হোল্ডাররা বোনাস পায় বিভিন্ন রেটে, বিভিন্ন ইন্স্যুরেন্স পলিসির বিভিন্ন রেটে বোনাস দেওয়া হয় বছর শেষে। এটা বেসিস হয় আপনার অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশনের। তো অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশনে যে সারপ্লাস থাকে সেটা থেকে অনলি 10% খরচ করা যায় ডিভিডেন্ডের জন্য, আর 90% খরচ করতে হয় আপনার পলিসি হোল্ডারদের জন্য। তো সুতরাং এখানে যদি আপনার 20% ডিভিডেন্ড, ফর এক্সাম্পল 10% ডিভিডেন্ডে যদি আমার 3 কোটি টাকা যদি আমার শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড দিতে হয়, তাহলে আমাকে 30 কোটি টাকা খরচ করতে হবে আর 27 কোটি টাকা দিতে হবে কোম্পানির পলিসি হোল্ডারদেরকে। তো সুতরাং সেখানে যদি 20% ডিভিডেন্ড দিতে যায় তাহলে কোম্পানিকে সেখানে 60 কোটি টাকা প্রফিট বা সারপ্লাস থাকতে হবে, যেটা কোনোভাবেই কখনো সম্ভব হয় না সব ক্ষেত্রে। আর এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই, ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স ব্যবসাটা এত ঝুঁকিপূর্ণ যে আপনার একজন একজন পলিসি হোল্ডার যদি ধরেন আল্লাহ না করুক হোল্ডারকে তার যে সাম ইনস্যুড সেটা 1 লাখ টাকা হোক 1 কোটি টাকা হোক কোম্পানিকে পে করতে হয়, কিন্তু কোম্পানি পেয়েছে কত? তার 18 বছর বা 15 বছর বা 12 বছরের মেয়াদের একটা ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে সে পেয়েছে মাত্র 18 ভাগের 1 ভাগ অথবা 12 ভাগের 1 ভাগ ফার্স্ট ইয়ারে ইন্স্যুরেন্স, বা সেকেন্ড ইয়ার ইন্স্যুরেন্স যদি পায় সে 18 ভাগের 2 ভাগ পেল। কিন্তু যদি পলিসি হোল্ডার মৃত্যুবরণ করে তাহলে পলিসি হোল্ডারকে তার পুরা মৃত্যুর ঝুঁকিটা দিতে হয়, ডেথ ক্লেমটা দিতে হয়। তো এই ক্ষেত্রে এই যে আজকে যে প্যান্ডামিক, এই প্যান্ডামিক তো কখনো কোনো কোম্পানি প্ল্যান করে নাই যে আগামী 2020 সালে একটা প্যান্ডামিক আসবে, তখন মানুষের মৃত্যুর হার অনেক বেড়ে যায়। এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলি তো ঝুঁকি নিয়ে কাজ করে, মানুষের জীবন মৃত্যুর ঝুঁকি বহন করে। সুতরাং এই প্যান্ডামিকটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলির জন্য অত্যন্ত অত্যন্ত বড় একটা ক্ষতির কারণ হয়েছে। প্যান্ডামিক অন্যান্য কোম্পানিতে যতটুকু সব কোম্পানির জন্যই, সব ব্যবসার জন্যই এটা অনেক ক্ষতি করেছে, ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জন্য তুলনামূলকভাবে অনেক অনেক বেশি ক্ষতি করেছে এটা। তো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ডিভিডেন্ড কম দিতে পারার কারণটা আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। অনেক ধন্যবাদ।
একটি তথ্য আমি বিনিয়োগকারী ভাইদের বোনদের জন্য দিতে চাই, সেটা হচ্ছে 2019 থেকে 2020 সালে মাত্র 7.5%, 7.48% ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের দেশের সাধারণ জেনারেল যে ইন্স্যুরেন্স সেক্টর। এখানে এই করোনাকালীন সময়ে মাত্র 7%, 7.5% এই যে ক্ষতির সম্মুখীন হয়েছে, এটি আশা করি যে পুষিয়ে নিয়ে খুব বেশি কঠিন কিছু না কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের জন্য। আরেকটি পয়েন্ট হচ্ছে যে দেখেন, আমাদের গভর্নমেন্টও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার মুজিব বর্ষকে সামনে রেখে স্লোগান ছিল এবার ইসের যে আপনার ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে, যে কারণে ইন্স্যুরেন্স সেক্টরের প্রতি সরকারও কিন্তু অনেক আন্তরিক। এবং আপনি যদি অবাক হবেন জানলে যে বাংলাদেশের মাত্র জিডিপির 1% আমাদের এখানে অংশগ্রহণ করছে না ইন্স্যুরেন্স খাত, সেখানেও কিন্তু অনেক এখানে প্রবৃদ্ধির একটা সুযোগ আছে ভবিষ্যতে ইন্স্যুরেন্স সেক্টর বড় হওয়ার। তো যাই হোক, এই মুহূর্তে আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের বিনিয়োগকারী ভাই বোনরা, আপনি জানেন যে লোন পেয়ে থাকে, লোন নেয় বাজার থেকে। লোন নিয়ে আসলে ইন্স্যুরেন্স খাতে বিনিয়োগ কতটা ঝুঁকিপূর্ণ, বা আসলে এই কাজটি করা উচিত কিনা? থ্যাংক ইউ ফয়সাল সাহেব। আমি লোনের ব্যাপারে পার্সোনালি আমি লোনকে খুব ভয় করি, কারণ আমি যেটা আমার যে হাউস, আমি সেখানে যখন দেখি যারা মার্জিন লোন নিয়ে যারা ব্যবসা করেছে অতীতে, তারা সবাই যখন বাজার ফল করেছে তখন তারা সবাই দারুণভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং তারা যে দারুণভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে তার চাইতে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে আপনার হাউসগুলি। যেমন আমাদের হাউস প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে, নেগেটিভ ইকুইটি অনেক অনেক হিউজ টাকা। তো এটার এই এই যে পুঁজিবাজারে মার্জিন লোন নিয়ে বিনিয়োগ করা, এটা কোনোভাবেই আমি সাজেস্ট করি না। বাট আমি এটা বলবো যে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, তারা তার নিজের সঞ্চিত যে টাকা, সেই টাকা দিয়ে তারা বিনিয়োগ করলে এখান থেকে কম ঝুঁকিতে তারা তাদের জীবনযাপন করতে পারবে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে যেই সব ইনস্টিটিউশনাল বা যেই সব কোম্পানি ইনভেস্টমেন্ট করে, তারা অবশ্যই লোন নিয়ে ব্যবসা করবে। তারা লোন নিয়ে ব্যবসা করলে তার সেই লোনের যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড একটা ব্যবসা আছে, তাদের সেখানে তার এই ব্যবসায়ী এই ইন্টারেস্ট এক্সপেন্সটাকে করতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে। সুতরাং লোন নিয়ে ইনভেস্ট করলে যদি আপনার প্রফিট হয়, সেই প্রফিট থেকে লোনের যে মানে কস্ট অফ লোন যেটা আসবে, সেটা যাওয়ার পরে যে প্রফিটটা বিনিয়োগকারীর জন্য থাকবে, সেটা দিয়ে বিনিয়োগকারী সন্তুষ্ট হতে পারে না। আর এমন হতে পারে তার যে প্রোডাক্টগুলি তিনি পারচেজ করেছে তার পোর্টফোলিওতে, সেই প্রোডাক্টগুলি যদি তাকে প্রফিট দিতে না পারে, সেক্ষেত্রে তার এই লোনের উপর যে তার ইন্টারেস্ট বা যে এক্সপেন্সটা আসবে, এটা কিন্তু তার জন্য একটা বার্ডেন হয়ে যাবে। সুতরাং যতদূর লোন অ্যাভয়েড করা যায় ততই ভালো। কিন্তু যারা পুঁজিবাজারের ব্যাপারে অনেক বেশি জানে, ভালো জানে, তারা পুঁজিবাজারে লোন নিয়ে ক্যালকুলেটিভ ওয়েতে তারা লোন নিয়ে ব্যবসা করতে পারে খুব বিচক্ষণতার সাথে, যে আমি লোন নিলাম, আমার কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে এত, কস্ট অফ বরোয়িংস হচ্ছে এত, এবং আমি প্রফিট করব এত। এবং তারা সবসময় সার্বক্ষণিকভাবে বাজারে থাকে এবং তারা প্রফিট রিয়েলাইজ করে। আজকে একটা কোম্পানির শেয়ার কিনলাম, আমি 3 দিন 4 দিন পরে ওই কোম্পানির শেয়ারটা যদি বাজারে 1 টাকা 50 পয়সা 10 পয়সা বাড়ে, সেল করে দিয়ে আমি প্রফিটটা রিয়েলাইজ করলাম। এভাবে কম ঝুঁকিতে অনেকে ব্যবসা করে যারা বাজারে সারাক্ষণ সার্বক্ষণিকভাবে কাজ করে। আর অনেকেই বাজারে কাজ করে, মানে চাকরিজীবী কিংবা গৃহিণী বা কৃষক, অনেকে আছে যারা বাজারে আসে না কিন্তু তার সঞ্চিত টাকাটা বাজারে রেখে দেয়। এটা থেকে তারা ডিভিডেন্ড বছরের শেষে সেটাই এক্সপেক্ট করতে পারে। সেক্ষেত্রে বিনিয়োগ, লোন নিয়ে বিনিয়োগ করাটা আমি পার্সোনালি আমি মনে করি যে এটা ঝুঁকিপূর্ণ। অনেক ধন্যবাদ। আমাদের সাথে এক দর্শক আছেন, আসাদ জামান। তিনি প্রশ্ন করেছেন যে আপনার এই ইসের ব্যাংকের যে ইন্টারেস্ট কমার কারণে কি ফিউচারে লাইফ ইন্স্যুরেন্স গুলা কি ভালো হবে কিনা? অবশ্যই অবশ্যই ভালো হবে। ব্যাংকের ইন্টারেস্ট কমার কারণে শুধু লাইফ ইন্স্যুরেন্স না,
পুরা শেয়ার বাজারটাই একটা একটা পজিটিভ ভাইব এখান থেকে আসা উচিত। কারণ মানুষ যখন পুঁজিবাজারের উপর আস্থা হারিয়ে ফেলে তখন কিন্তু মানুষ চায় একটা আম, একটা নিশ্চিত বিনিয়োগ, ব্যাংকে গিয়ে রাখলো, ব্যাংকে টাকাটা থাকলে বছরের শেষে একটা ইন্টারেস্ট পাবে, সেটা নিশ্চিত বিনিয়োগের দিকে মানুষ ধাবিত হয়। যখন ব্যাংকের রেটটা কমে যায় তখন মানুষ সেখানে আর তার টাকাটা আইডেল ফেলে রাখতে চায় না, তখন তারা টাকাটাকে যেখানে লাভজনক সেখানে বিনিয়োগ করতে চায়। এবং সেক্ষেত্রে শেয়ার বাজার, আমি বলবো যে পুঁজিবাজার তুলনামূলকভাবে ইনভেস্ট করার জন্য অনেক ভালো একটা জায়গা। এবং এখন সেটাও একটা কারণ যে পুঁজিবাজারে অনেক বিনিয়োগকারী আসতেছে, যে ব্যাংক রেট কমেছে, সেই জন্য পুঁজিবাজারে অনেকেই তুলনামূলকভাবে বেশি আয় করতে পারতেছে, সেই জন্যই আসছে। ধন্যবাদ। আমাদের সাথে আরেক দর্শক বন্ধু আছেন, তিনি প্রশ্ন করেছেন যে আসলে মিউচুয়াল ফান্ড কেমন হবে বাজারে। তো আমরা গত পর্বেই মিউচুয়াল ফান্ডের উপরে একটি অনুষ্ঠান করেছি, আপনি চাইলে আমাদের পেজে গিয়ে দেখে নিতে পারেন, খুবই সুন্দর আলোচনা ছিল। তারপরেও স্যার আপনার কাছে একটু জানতে চাই, যদি একটু বলেন যে আসলে মিউচুয়াল ফান্ড নিয়ে একটি, আমাদের আজকে যদিও ইন্স্যুরেন্স খাত নিয়ে আলোচনা করার কথা এবং করছি, তারপরেও একটু বলি যেহেতু আমাদের একটু প্রশ্ন এসেছে, ছোট করে যদি একটু বলেন মিউচুয়াল ফান্ড নিয়ে আপনি কতটা আশা? মিউচুয়াল ফান্ড নিয়ে তো আপনারা ডিটেইল আপনাদের আলোচনা হয়েছে, ডিসকাশন হয়েছে, এবং এটা খুব ফলপ্রসূ আলোচনা ছিল, সাকসেসফুল একটা ডিসকাশন ছিল। মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আমাদের বাংলাদেশের রেগুলেটরি বডি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে অনেক অ্যাওয়ারনেস করতেছে, এবং বাজারে ডেপথ বাড়ানোর জন্য মিউচুয়াল ফান্ড অ্যাজ এ প্রোডাক্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং মিউচুয়াল ফান্ডে যদি আপনার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে, বুঝে শুনে বিনিয়োগ করে, তাহলে মিউচুয়াল ফান্ড অ্যাজ এ প্রোডাক্ট ভালো হবে আমি মনে করি। এবং এটা আমাদের বর্তমান মার্কেটে অনেকগুলি মিউচুয়াল ফান্ড আছে, দেখবেন এগুলি ফেস ভ্যালু থেকে অনেক নিচে আছে। এগুলির কারণ হচ্ছে মানুষের বোঝার একটা এখনো পর্যন্ত মানে প্রপার অ্যাওয়ারনেসের একটা আছে, প্রয়োজন আছে আরও। আর একটা জিনিস হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলি তারা কিন্তু আবার ইনভেস্ট করে আদার সিকিউরিটিজে। আদার সিকিউরিটিজে যখন তারা প্রফিট করতে পারে না, তখন কিন্তু তারা তাদের যারা বিনিয়োগকারী তাদেরকেও প্রফিট তুলনামূলকভাবে কম দিতে পারে। তো ওভারঅল বাজার যখন বাড়বে তখন মিউচুয়াল ফান্ডেরও বাড়বে। কিন্তু বাংলাদেশে এখন মিউচুয়াল ফান্ডের আমরা ভবিষ্যতে আসবে আশা করতেছি, এগুলি ডেফিনেটলি ভালো হবে এবং এগুলিতে বিনিয়োগকারীদের মানে হারানোর সম্ভাবনা খুব কম থাকবে। সো এইটা মিউচুয়াল ফান্ড আসলে বাজারের জন্য একটা আরো ভালো একটা পজিটিভ একটা দিক আসবে এবং আরো সুফল বয়ে আনবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আশা করি আমাদের যে দর্শক প্রশ্ন করেছিলেন তিনি কিছুটা হলেও আশ্বস্ত হতে পারবেন মিউচুয়াল ফান্ড নিয়ে। এই পর্যায়ে আপনাকে যে প্রশ্নটি করতে চাই, আপনি তো প্রাইম ইসলামী লাইফের সাথে জড়িত, সেক্ষেত্রে যদি একটু আপনার ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে একটু বলেন যে আসলে বিগত দিনে খুব বেশি ভালো আপনাদেরও ডিভিডেন্ড দিতে দেখি নাই। তো ভবিষ্যতে আপনার মতো একজন দক্ষ লোক এখানে এসেছেন, যদিও গত এক বছর করোনা কালীন সময় অতিবাহিত হয়েছে, কিন্তু ভবিষ্যতে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কি কোনো আশার কথা শোনাবেন কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যাপারে আপনি যেটা বলেছেন, আপনি তো অনেক কিছুই আমার বিশ্বাস জানেন। যেটা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এখানে ম্যানেজমেন্ট ফুললি রিশাফল হয়েছে এবং এখানে বোর্ড অফ ডাইরেক্টরস ফুললি রিশাফল হয়েছে। এখন যেই বোর্ডে যেই কম্পোজিশন, যে বোর্ডে যারা আছেন ওনাদের আপ্রাণ চেষ্টা যেন বাজারে একটা সুনাম অক্ষুণ্ণ থাকে এবং ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে আমরা যেন বাজারে আরও ভালো করতে পারি, সেই হিসাবে বোর্ডের প্রচেষ্টা। আর আমরা ম্যানেজমেন্ট বোর্ডের গাইডেন্সে আমরাও চেষ্টা করতেছি কোম্পানির সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য, এবং অ্যাট দি সেম টাইম আমরা 100% কমপ্লায়েন্সের জন্য আমরা চেষ্টা করতেছি, যাতে করে এই কোম্পানিটা একটা আদর্শ কোম্পানিতে পরিণত হয়। এবং এখানে আপনাকে আমি বলে রাখি, যেমন গত বছর আমরা 10%
ডিভিডেন্ড দিয়েছি। আমাদের যে ক্যাপিটাল বেস সেই হিসাবে 10% ডিভিডেন্ড আমাদের 3 কোটি টাকার উপরে ডিভিডেন্ড দিতে হয়। এবং এই যে আপনাকে আগে বলেছিলাম 3 কোটি টাকা ডিভিডেন্ড দেওয়া মানে আমার 30 কোটি টাকা আমার কোম্পানিকে খরচ করতে হয়েছে, কারণ বোনাস দিতে হয়েছে 90% পলিসি হোল্ডারদেরকে। তো সুতরাং গত বছর আমরা 10% ডিভিডেন্ড দিতে পেরেছিলাম, তার আগের বছর আমরা 12% ডিভিডেন্ড দিতে পেরেছিলাম, এবং তারও আগের বছর আমরা 15% ডিভিডেন্ড দিতে পেরেছিলাম। করোনা এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলিকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে সেটা আপনি এবং আমাদের যারা আজকে লার্নেড ভিউয়ার্স আমাদেরকে দেখছেন শুনছেন সবাই জানেন এবং সবাই বিশ্বাস করেন যে করোনার কারণে আমরা অনেক আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী আমাদের দেশের নাগরিকদের আমরা হারিয়েছি। এই নাগরিকদের মধ্যে অনেকেই আছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলির পলিসি হোল্ডার, অনেকেই আছে। এই পলিসি হোল্ডারদেরকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি থেকে ডেথ ক্লেম দিতে হয়েছে। সুতরাং এই মৃত্যুতে কোন কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তো সুতরাং এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলিকে এখানে অনেক টাকা গুনতে হয়েছে এবং তার খরচটা অনেক বেড়ে গেছে, যেটা আনএক্সপেক্টেড ছিল, কারণ কোন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তো প্যান্ডামিকের কথাটা জানতো না, এটার জন্য তো কোনো প্ল্যানিং ছিল না। সো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আমরা এখনো বাংলাদেশে অনেক দেশের চাইতে ভালো অবস্থায় আছি। তো আমরা সোফার আমাদের কোম্পানি আমরা আমাদের এজিএমগুলি করেছি, আমাদের কিছু আমাদের ডেভেলপমেন্টের জায়গা ছিল, আমাদের কিছু কমপ্লায়েন্সের কিছু স্টেপ ছিল, যেগুলি আমরা সোফার আমরা সবগুলি ওভারকাম করেছি। সবগুলি এখন আমরা সফলভাবে, বর্তমান যে ম্যানেজমেন্ট আছে এই ম্যানেজমেন্ট সফলভাবেই এগুলিকে আপনার দেখতেছে এবং ভালোভাবেই কোম্পানিকে পরিচালনা করতেছে। বাট লটস অফ চ্যালেঞ্জেস আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, এবং সামনে আরও চ্যালেঞ্জ, আমাদের জানা অজানা আরও অনেক চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের একটা শুভ দৃষ্টি আছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলির ক্ষেত্রে। আপনি একটু আগে বলেছেন মুজিব বর্ষে যে অঙ্গীকার, মানে যে স্লোগান, হ্যাঁ, এটা বীমা হোক সবার যে স্লোগান, এই স্লোগান মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার, এই স্লোগানটা বাস্তবায়িত হলে আমরা যদি প্রত্যেকটা পার্শ্ববর্তী দেশের যেই পেনিট্রেশন, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যে পেনিট্রেশন, টোটাল পপুলেশনের কত পার্সেন্ট মানুষ ইন্স্যুরেন্সের কভারেজের আওতায় আছে, সেটা যদি আমরা একটা অ্যাভারেজের কাছাকাছি যেতে পারি, অ্যাভারেজ হচ্ছে 3.3% পেনিট্রেশন, কিন্তু আমাদের দেশের পেনিট্রেশন হচ্ছে অনলি 0.5%, 1% না। তো এটা যদি আমরা ইন্স্যুরেন্সের কভারেজের হারটা যদি বাড়ে, মানুষ যদি ইন্স্যুরেন্স প্রয়োজন আছে ভবিষ্যতে ঝুঁকি মোকাবেলার জন্য এই জিনিসটা বুঝতে পারে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলির জন্য আরো ভালো হবে। এবং ইন্স্যুরেন্স কোম্পানির আমি বলবো অ্যাজ এ বিজনেস, ইন্স্যুরেন্স কোম্পানির সম্ভাবনা বাংলাদেশে প্রচুর, কারণ আমাদের দেশের পপুলেশনের উপর নির্ভর করে আমরা যদি মনে করি অনেক সম্ভাবনা আছে। অনেক ধন্যবাদ। এক্ষেত্রে আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে আসলে আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, এক ভাইও আমাদের এখানে প্রশ্ন করেছেন যে আসলে সত্যিকার অর্থে তাদের যে চিত্রটা, ব্যবসায়িক চিত্র, এটা কি তারা তুলে ধরে কিনা, মানে কিছু গোপন করে কিনা? আমার জানা মতে গোপন করার কোনো সুযোগ নাই। এই জন্য আপনার রেগুলেটরি বডি কি জন্য আছে? রেগুলেটরি বডির যেই রিপোর্টিং ফরম্যাট, এই রিপোর্টিং ফরম্যাটে আপনি জানেন, আপনি দীর্ঘদিন এই মিডিয়ার সাথে আছেন, রেগুলেটরি বডির যে ফরম্যাটগুলি এবং যে পিরিয়ডিক্যাল রিপোর্টগুলি আছে, এই রিপোর্টগুলিতে যদি আপনার কোম্পানিগুলি রিপোর্ট না করে, তাহলে ওই কোম্পানির বিরুদ্ধে রেগুলেটরি বডি অ্যাকশন নেবে আইন অনুসারে। আর যদি সেগুলো রিপোর্ট করে, পরের পিরিয়ডে গিয়ে তাকে আবার রিপোর্ট করতে হবে, সুতরাং তারপরের পিরিয়ডে গিয়ে আবার রিপোর্ট করতে হবে। সুতরাং এটা একটা চলমান প্রক্রিয়া। যেমন বিজনেস একটা গোয়িং কনসার্ন, আমি আজকে বললাম আমার ক্লোজিং ব্যালেন্স 5 টাকা, কালকে যখন আমি
আমার ওপেনিং ব্যালেন্স এই 5 টাকা দেখাতে যাব, তাহলে আমি এই 5 টাকাকে যদি আমি এটা বানাইয়া দেখাতাম, ভুল দেখাতাম, আগামীকালকে গিয়ে আমাকে তো ওপেনিং ব্যালেন্স 5 টাকা তুলতে হবে। সুতরাং আমার ক্লোজিং ব্যালেন্স যেটা আসবে আমার এই 5 টাকা থেকে আমার বিজনেস এখানে অ্যাড ব্যাক করে এবং আমাকে ক্লোজিং ব্যালেন্স বের করতে হবে, এইভাবেই চলতে থাকবে। যেহেতু এটা গোয়িং কনসার্ন, এখানে আজকে ভুল করলে কালকে কি করব? কারণ আমি আজকে যেটা ভুল করলাম সেটা তো আমি আজকের জন্য শেষ করে দিলাম না, এটা তো আমাকে বহন করতে হবে, এটা প্রক্রিয়াগতভাবে চলতে থাকবে। সুতরাং আর যে পেরিওডিক্যাল রিপোর্টগুলি করতে হয়, এতে করে গোপন করার সম্ভাবনা খুব কম। বাট আমি আপনাকে এটা বলবো না 100%, কারণ আমার পক্ষে এটা বলা সম্ভব না। আমি আমার কোম্পানিতে যেসব রিপোর্টিংগুলি আমরা করতেছি, আমরা 100% ট্রু রিপোর্ট করতেছি। অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আসলে এই বিষয়টি নিয়ে অনেকেই দেখা যায় যে সংশয়ে থাকেন যে আসলে আমাদের বিভিন্ন কোম্পানিগুলো তাদের বিনিয়োগকারীদেরকে আসলে প্রতারিত করে কিনা বা ঠকায় কিনা। এটা নিয়ে আসলে যেহেতু দীর্ঘদিন বাজার খারাপ ছিল আপনি জানেন, সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করি যে সবসময় কোম্পানিগুলো আসলে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করবে বা ভালো একটা ডিভিডেন্ডের মাধ্যমে আমাদের বিনিয়োগকারী ভাই বোনরা বিনিয়োগের মাধ্যমে তাদের প্রকৃত মানে সুফল পাবেন। তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের এই ভাই এই প্রশ্নটি করেছেন, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে আসলে বাংলাদেশে যে ইন্স্যুরেন্স খাতটা, আমি মনে করি যে এখনো আসলে এটা আমি মনে করি না, আসলে আপনি বললেনও যে প্রকৃত জায়গায় পৌঁছাতে পারে নাই। আমাদের ভিতরে একটা সাধারণ মানুষের ভিতরে একটা ভয়ের জায়গাও আছে যে ইন্স্যুরেন্স খাতে বিনিয়োগ মানে স্বাভাবিকভাবে আমি যদি ওখানে ইনভেস্ট করি সেক্ষেত্রে রিটার্নটা আসলে পাবো কিনা। তো আমি এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে সাধারণ মানুষকে আসলে কিভাবে বিনিয়োগে এই বিভিন্ন যে ইন্স্যুরেন্স খাতে যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলার সাথে কিভাবে আমরা পরিচিত করাইতে পারি বা আরো বেশি আমরা অন্যান্য দেশের মতো আমাদের সাধারণ মানুষকে এটার সাথে সংযোগ করতে পারি। এটার প্রত্যেকটা মানুষ যে আপনার বিনিয়োগের জন্য যে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট হবে, এটা নট নেসেসারি এবং সম্ভব না। তো কিন্তু এটা যেই লোকটা বিনিয়োগকারী, ওনাকে কিন্তু এটা নিজে না বুঝলে, যারা বুঝে তার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। কোম্পানির যে আপনার বিভিন্ন যে কেপিআইগুলি আছে, তার ডিভিডেন্ড দেওয়ার তার ইতিহাস, তার এজিএম করার ইতিহাস, এবং কোম্পানির প্রোডাক্ট প্রচলিত কিনা বাজারে, সার্ভিস প্রচলিত কিনা বাজারে, এটার সাধারণভাবে সাধারণ মানুষই জানতে পারে। কিন্তু বিভিন্ন কেপিআইগুলি বোঝার জন্য সেটা হচ্ছে প্রফেশনাল এক্সপার্ট দরকার। সে প্রফেশনাল এক্সপার্ট আমাদের দেশে যদিও ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যানালিস্টের কোনো প্রফেশনাল তেমন কোনো ফার্ম নাই, বাট অনেকগুলি আদার ফার্ম আছে যারা সিমিলার কাছাকাছি প্রফেশনের, চার্টার সেক্রেটারি প্রফেশন আছে এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রফেশন আছে, কস্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট প্রফেশন আছে। এগুলি আবার বাংলাদেশে ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটার্স আছে এটা, এবং আর আরও একটা প্রতিষ্ঠান আছে সিজিআই ইনস্টিটিউট আছে। এগুলির যে যারা প্রফেশনাল লোক আছে তাদের সাথে আলোচনা করা যায়। আর কেউ যদি প্রফেশনালি ফার্ম করে অফিস করে বোঝানোর জন্য, তাহলে বিনিয়োগকারীরা তাদের কাছে যেতে পারে, গিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি কোন প্রোডাক্টে বিনিয়োগ করতে পারি, কোন হাউসে আমি বিনিয়োগ করার জন্য আমার জন্য মানে বিনিয়োগ বান্ধব হবে, আমি বিনিয়োগকারী বান্ধব হবে, আমি গিয়ে ভালো সার্ভিস পাবো এবং আমাকে ভালো পরামর্শ দিতে পারবে। সব আপনার ব্রোকারেজ হাউস কিন্তু পরামর্শ দেয়। যারা ট্রেডার আছে তাদের কাছে যখন বিনিয়োগকারীরা যায়, তখন বিনিয়োগকারীদেরকে তারা পরামর্শ দেয়, তাদেরকে তারা বোঝায় যে আপনার এই প্রোডাক্টে আপনি বিনিয়োগ করতে পারবেন, আপনার এইভাবে দিস ইজ দ্য প্রসেস অফ ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট, এবং আপনার রিটার্ন এই প্রসেস আপনি পছন্দ করে দিলে আমি কিনবো, এবং আপনি অর্ডার দিলে আমি আপনার প্রোডাক্ট কিনতে পারবো। আর আপনি অ্যাকাউন্ট করার জন্য এই জিনিসগুলি লাগবে, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট করার জন্য আপনি টাকা জমা দিবেন এইভাবে, এবং আপনি আপনার টাকা উঠাতে চাইলে উঠাবেন এভাবে। এগুলি সবগুলি কিন্তু ট্রেডাররা বা যেই কাস্টমার সার্ভিস স্টাফরা আছে বিভিন্ন ব্রোকারেজ হাউসে, আমাদের হাউসে আছে, তারা কিন্তু এগুলি বিনিয়োগকারীদেরকে হেল্প করে। আর বিনিয়োগকারীরা যদি রাতারাতি মানে একটা ইনভেস্টমেন্ট থেকে টাকা তুলতে না চায়, যদি স্বাভাবিক তাদের এক্সপেকটেশন থাকে, তাহলে ওই বিনিয়োগকারী কখনো প্রতারিত হবে না, এবং সম্ভাবনা কম প্রতারিত হওয়ার। এবং তার মানে এখানে
হঠাৎ করে মানে এ হয়ে যাওয়া, যে পাজল হয়ে যাওয়া, মনক্ষুণ্ণ হওয়ার বা এখানে পাগল হয়ে যাওয়ার মতো কোনো ঘটনাও ঘটবে না। স্বাভাবিক এক্সপেকটেশন যদি থাকে, স্বাভাবিক আশা যদি থাকে তার বিনিয়োগ থেকে, তাহলে তারা প্রতারিত হবে না এবং তারা তাদের কোনো রকমের মনোকষ্টের কারণে হবে না, আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমি যে প্রশ্নটি করতে চাই, আসলে আপনি তো যেহেতু লাইফ ইন্স্যুরেন্স নিয়ে বর্তমানে কাজ করছেন, তো আমাদের দেখি যে উন্নত বিশ্বে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স গুলা খুবই জনপ্রিয়, কিন্তু বাংলাদেশে এখনো আমাদের এখানে জনপ্রিয় এখন আমরা করতে পারি নাই বা হচ্ছে না। এটার মূল প্রতিবন্ধকতা আসলে কোথায়? এটা কি মানে আপনাদের কোম্পানি জায়গা থেকে আপনারা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছেন না, নাকি আমাদের এই সেক্টরটা আসলে বাংলাদেশের মানুষ এখনো ভালো করে বুঝে উঠতে পারে নাই আসলে লাইফ ইন্স্যুরেন্স কি? কারণ হচ্ছে যে বর্তমানে করোনার কারণে আপনি জানেন যে লাইফ ইন্স্যুরেন্স খুবই জরুরি একটা বিষয় হয়ে গেছে, কারণ এখানে জীবনের একটা নিরাপত্তার, আর্থিক নিরাপত্তার বিষয় এখানে চলে আসে। তো সেই ক্ষেত্রে একটু যদি বলেন কিছু। থ্যাংক ইউ ফাইজাল সাহেব। আমি আপনার এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি, কারণ আসলে জীবন বীমাতে আমি এই ধরেন 15-2 বছর আজকে আছি। আমার যে জীবন বীমায় সংযুক্ত হওয়ার আগে থেকে আমি বীমা সম্পর্কে যেটা মানুষের, আমাদের সোসাইটিতে যে ধারণাটা দেখতাম, সেটা হচ্ছে অত্যন্ত নেগেটিভ একটা ধারণা। জীবন বীমায় যারা কাজ করে, যারা জীবন বীমা প্রতিনিধি, তাদেরকে নিয়ে অনেক রকমের কথা শোনা যেত, মানে তাদের সাথে অ্যাপয়েন্টমেন্টই দিতে চাইতো না যারা একটু প্রতিষ্ঠিত লোক সমাজে তারা। আর তাদেরকে সোসাইটিতেও দেখা যেত যে জীবন বীমার প্রতিনিধি বা এজেন্ট, এদেরকে একটা মানে চাকরি জীবনে, প্রফেশনাল লাইফে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করতো না সোসাইটিতে মানুষজন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার জীবন বীমার এই যে অ্যাওয়ারনেসটা আমি শুরুতে বলেছিলাম, এই অ্যাওয়ারনেসটা এখন গভর্নমেন্ট যেভাবে স্টেপ নিয়েছে, এখন মানুষের মধ্যে এটা অ্যাওয়ারনেসটা হচ্ছে। আমি যদি বলতে চাই যে আপনি দেখবেন আগামী কিছু দিনের মধ্যে মানুষ জীবন বীমার প্রয়োজনীয়তাটা বুঝবে। আজকে যেমন অনেকেই মানে এই প্যান্ডামিকে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ মারা যাচ্ছে। যাদের একটা বীমা করা ছিল, তাদের ছেলে মেয়ে বা তাদের যারা ডিপেন্ডেন্ট দুনিয়াতে রয়ে গেছে, তারা কিন্তু এই জীবন বীমা থেকে কিছুটা হলেও সাপোর্ট পাচ্ছে। আর যাদের এরকম কোনো বীমা ছিল না কিন্তু বীমা করার সক্ষমতা ছিল, তাদের যারা পরিবারবর্গ, তারা কিন্তু পাচ্ছে না। সুতরাং এই বিষয়টা যদি মানুষের মধ্যে উপলব্ধি আসে, তাহলে জীবন বীমার ক্ষেত্রে অনেকটা সফলতা আসবে। মানুষ বুঝবে যে মানুষের, আমাদের দেশের একটা ধর্মীয় একটা এও ছিল এখানে, যে জীবন বীমা করা কতটা ইসলাম সাপোর্ট করে বা করে না, এই বিষয়টাও ছিল। সো এটা আমাদের কোম্পানিতে অনেক হুজুর আছে কাজ করে, অনেক আলেম আছে কাজ করে আমাদের কোম্পানিতে। আমাদের শরিয়া বোর্ড আছে, শরিয়া বোর্ডে আমাদের বাংলাদেশের বিশিষ্ট বড় বড় আলেম গণ আমাদের শরিয়া বোর্ডে আছে, যে বোর্ডে আমিও আছি একজন মেম্বার হিসেবে। এখানে স্বাভাবিকভাবে আমি তার বেসিসে বলতে পারি এটা ইসলাম বিরোধী কোনো কিছু না। জীবন বীমায় ইসলামের বিরোধিতা কোনো কিছু নেই। জীবন বীমায় যে মানুষের মৃত্যু ঝুঁকি এবং মানুষের ভবিষ্যৎ নিরাপত্তার যে দায়িত্ব একটা বীমা কোম্পানি নেয়, এখানে যেহেতু বড় বড় আলেমগণ আমাদের সাথে আছেন, ওনারা এটাকে সার্টিফাই করতেছে, সুতরাং আমি মনে করি যে ইসলাম বিরোধী, এটা ইসলাম বিরোধী না। সুতরাং যেই ধারণা আগে মানুষের মধ্যে ছিল, সেটা অনেকটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ছিল। এবং আমাদের আমি বলবো আমাদের মানুষের মধ্যে এটা আমরা ঠিকভাবে মানুষকে বোঝাতে পারি নাই, যারা বীমার সাথে ইনভলভ ছিলাম সেই জন্য হতে পারে। এবং যেহেতু গভর্নমেন্ট থেকে এটার উপর এখন একটা গুরুত্ব দিয়ে প্রচারণা হচ্ছে এবং আইটিআরএ থেকে প্রত্যেক বছর বীমা মেলা এবং বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে, এতে করে এটার একটা সফলতা অবশ্যই আসবে আমার বিশ্বাস।
অনেক ধন্যবাদ। আপনি তো প্রাইম ইসলামী লাইফ সিকিউরিটিজেরও একজন পরিচালক। তো আমি শেষ দিকে চলে এসেছি অনুষ্ঠানের। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে আপনার বিনিয়োগকারী ভাই বোনদের উদ্দেশ্যে আসলে এই প্যানিক, এখন প্যানিক হইলে আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয় আমার বিনিয়োগকারী ভাই বোনরা। অনেক সময় যেহেতু করোনা কাল চলতেছে, অনেক সময় না বুঝে আতঙ্কগ্রস্ত হয়ে অথবা গুজবের কারণে তারা তাদের শেয়ার বিক্রি করে ফেলে। আহ, সেই ক্ষেত্রে আপনাকে আপনার অভিজ্ঞতা থেকে যদি বিনিয়োগকারী ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলেন আসলে। আমি এখানে আমার অভিজ্ঞতা থেকে এটাই বলবো, আমাদের মার্কেটে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি মানুষ গুজবের উপর নির্ভর করে, গুজবে মানুষ ইনভেস্টমেন্ট করে, গুজবে মানুষ ইনভেস্টমেন্ট প্রত্যাহার করে। এই জিনিসটা যদি একজন বিনিয়োগকারী, আমরা যেটা বললাম যে বুঝে শুনে যদি বিনিয়োগ করে তাহলে গুজবে কান না দিলেও চলবে। যদি আমরা বুঝে শুনে যদি বিনিয়োগ করি তাহলে আমি যে কোম্পানিতে আমি বিনিয়োগ করেছি সেই কোম্পানি তো রাতারাতি চলে যাচ্ছে না কোনো জায়গায়, তো তার শেয়ার তো বাজারে একদম মানে শূন্য দামে চলে আসতে পারে না। আমি যদি দেখি যে ওই কোম্পানিটার একটা এক্সপানশন হয়েছে, ওই কোম্পানিটার একটা নতুন প্রোডাক্ট এসেছে, তাহলে এটার দাম বাড়বে, স্বাভাবিকভাবেই এটা দাম বাড়তে পারে, তখন আমি এটা কনসিডার করতে পারি দাম বাড়বে আমার, এবং সেইভাবে আমি সিদ্ধান্ত নিতে পারি। যখন থেকে যে ওই কোম্পানিটার দুইটা প্রোডাক্ট বাজারে লিগালি কোনো অব্লিগেশনে পড়ে গেছে কিংবা তার বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে এভাবে বুঝতে হবে যে ওই কোম্পানির শেয়ারের দাম কমতে পারে, সুতরাং সেভাবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। মানুষকে কি বললো কি না বললো তার উপর চট করে বুঝে না না বিশ্লেষণ করে, না ইনভেস্টিগেট করে বাজার থেকে শেয়ার প্রত্যাহার করা, টাকা তুলে নেওয়া কিংবা চট করে বিনিয়োগ করা, সেটা কখনো রিকমেন্ডেড না। আর বুঝে শুনে যখন বাজারে বিনিয়োগ করা হবে তখন কোনো গুজবের উপর কান না দিলেও কোনো ক্ষতি হবে না। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমি আপনাকে কাছে জানতে চাইবো যে আপনি তো দ্য ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটর এর সেক্রেটারি জেনারেল। তো আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি একটু আমাদের বিনিয়োগকারী ভাই বোনদের বলেন যে আসলে এই প্রতিষ্ঠান কি কাজ করে এবং আপনি এর সাথে কিভাবে জড়িত আছেন। থ্যাংক ইউ। আসলে ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটার্স বাংলাদেশ এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট গ্লোবাল ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটার্সের। গ্লোবাল ইন্টারনাল অডিট ইনস্টিটিউটটা কিন্তু পৃথিবীর 153টা দেশে প্রতিষ্ঠিত। এটার হেডকোয়ার্টার হচ্ছে লেক মেরি, ফ্লোরিডা, ইউএসএতে। তো ওখানে আপনার এই ইনস্টিটিউটের মূল এটা হচ্ছে প্রফেশনাল ইন্টারনাল অডিটর ডেভেলপ করা এবং সার্টিফিকেশন অফার করা। এটার মেইন সার্টিফিকেটটা হচ্ছে সিআইএ, সার্টিফাইড ইন্টারনাল অডিটর, এবং আরেকটা গুরুত্বপূর্ণ সার্টিফিকেট আছে, এটা সিআরএমএ, সার্টিফাইড রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাসুরেন্স। এই সার্টিফাইড আরও সার্টিফিকেট আছে, বাট আমি এই দুইটার কথার উপরে বলি। এই সার্টিফিকেটগুলি যারা আর্ন করতে পারে, অর্জন করতে পারে, তারা পৃথিবীর যে কোনো দেশে এই সার্টিফিকেট দিয়ে চাকরি করতে পারে। যেমন যদি বলি আমি একজন চার্টার সেক্রেটারি, আমি প্রফেশনাল চার্টার সেক্রেটারি, ফেলো সেক্রেটারি, আমি যদি এখন কানাডায় যাই, ওখানে আমি চাকরি করতে চাই আমার সার্টিফিকেট দিয়ে, আমি কিন্তু আমার সার্টিফিকেটটা ওরা চিনবে না। কিন্তু যদি আমি সিআইএ সার্টিফিকেট বা সিআরএম এর সার্টিফিকেটটা নিয়ে আমি কানাডা বা আমেরিকায় যাইয়ে বলি যে আমি সার্টিফাইড ইন্টারনাল অডিটর, আমি ইন্টারনাল অডিট পজিশনের জন্য চাকরি করব, অ্যাপ্লাই করব অ্যাজ এ হেড অফ ইন্টারনাল অডিটর, তখন কিন্তু এটা ওখানে ভ্যালু করবে, কারণ এটা হচ্ছে গ্লোবাল সার্টিফিকেশন। আর বাংলাদেশে এই ইনস্টিটিউটটা আমাদের প্রায় 900-র উপরে মেম্বার আছে, তার মধ্যে প্রায় 425 জনের মতো আছে অ্যাক্টিভ মেম্বার, যারা সবসময় ইনস্টিটিউটের কর্মকাণ্ডের সাথে ইনভলভ আছে। এবং আমাদের দেশে আপনার এখন প্রায় 30 জনের মতো সার্টিফাইড ইন্টারনাল অডিটর এবং রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাসুরেন্স আছে। সো এই প্রফেশনালরা বিভিন্ন কোম্পানিতে হেড অফ ইন্টারনাল অডিট ডাইরেক্টর কিংবা চিফ ইন্টারনাল অডিট এক্সিকিউটিভ হিসেবে কাজ করে, এবং অনেকেই কিন্তু অন্যান্য পজিশনে ম্যানেজিং ডাইরেক্টর বা সিএফও পজিশনেও কাজ করে, কোম্পানি সেক্রেটারি পজিশনেও কাজ করে। কিন্তু এই যে প্রফেশনটা, এই প্রফেশনের মূল কাজ হচ্ছে কর্পোরেট গভর্নেন্স যে প্রতিপালিত হচ্ছে কিনা, এবং যে অ্যাকাউন্টসটা যে প্রিপেয়ার হচ্ছে সেটা যে এক্সটার্নাল অডিটররা কাজ করতেছে তাদেরকে সহযোগিতা করা, যে কোম্পানির যে অ্যাকাউন্টস
অ্যাকাউন্টিং এন্ট্রিগুলি দেওয়া হয়েছে, এগুলিতে ইন্টারনাল অডিট সবসময় একটা ভূমিকা ছিল। তারা অ্যাসুরেন্স প্রোভাইড করেছে কাকে? ম্যানেজমেন্টকে এবং বোর্ড অফ ডাইরেক্টরকে। তারা যে ইন্টারনাল অডিটর যারা কোম্পানিতে আছে, এখানে হেড অফ ইন্টারনাল অডিট যে, সে কিন্তু ম্যানেজিং ডাইরেক্টরকে সচরাচর রিপোর্ট করে না, সে রিপোর্ট করে অডিট কমিটির চেয়ারম্যানকে, অডিট কমিটিকে। সো যে অডিট কমিটি আছে সেটা আমাদের কর্পোরেট গভর্নেন্স কোড যেটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইস্যু করেছে লেটেস্ট, যেটা 2018 সালের জুন মাসের 3 তারিখ যে লেটেস্ট যে কোড ইস্যু করেছে, এবং তার মধ্যে 2-1টা অ্যামেন্ডমেন্ট অবশ্য পরবর্তীতে কারেন্ট কমিশন অ্যাড করেছে। এই কর্পোরেট গভর্নেন্স কোডে একটা প্রভিশন আছে, একটা অডিট কমিটি থাকতে হবে। এই অডিট কমিটিতে কারা মেম্বার থাকবে? বোর্ডের 3 জন মেম্বার। এখানে একজন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার অবশ্যই থাকতে হবে মিনিমাম, এবং ওই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যে, উনি এখানে এই কমিটির চেয়ারম্যান হবে। যার কোম্পানিতে কোনো শেয়ার নাই, যার কোনো কোম্পানিতে কোনো ব্যবসা নাই, সে সম্পূর্ণভাবে নিরপেক্ষ, এবং তিনি নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারবে। কারণ ইন্টারনাল অডিটর এখানে একটা পলিসি প্রসিডিউরের উপর ইভ্যালুয়েশন করে একটা রিপোর্ট দেবে। সেই পলিসি প্রসিডিউর করার দায়িত্ব কোম্পানি সেক্রেটারি থাকতে পারে, কিংবা সিএফও থাকতে পারে, বা কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর বা সিইও থাকতে পারে। সুতরাং এই দায়িত্বে এটা কার দায়িত্বের মধ্যে পড়ে, সেই জিনিসটা রিপোর্ট যাবে। সুতরাং এটা যদি সিইও বা কোম্পানি সেক্রেটারির কাছে এই রিপোর্টটা আসে, তাহলে এটার প্রপার অ্যাকশন হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বিঘ্নিত হয়। সেই জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের নেতৃত্বে যে অডিট কমিটি, সেই অডিট কমিটিতে রিপোর্টটা যায়, এবং ওই কমিটি এটা বাস্তবায়ন করার ব্যবস্থা করে। ইন্টারনাল অডিটরের কাজ না কোনো ভুল ধরা। ইন্টারনাল অডিটরের কাজ হচ্ছে কোম্পানিতে পলিসি প্রসিডিউর এবং রেগুলেটরি রিকোয়ারমেন্ট প্রপারলি পালন করা হচ্ছে কিনা সেগুলি এনশিওর করা, এবং সেগুলি মাধ্যমে বোর্ডকে সাপোর্ট করা, বোর্ডকে অ্যাসিস্ট করা, যে কোম্পানি সুন্দরভাবে কমপ্লায়েন্টলি পরিচালিত হচ্ছে কিনা সেটা দেখা। ইন্টারনাল অডিটর অনেক সময় অনেকে মনে করে ইন্টারনাল অডিটর একটা মেনটেন করা মানে অনেক খরচ, এটা না হলে অসুবিধা কি? কিন্তু ইন্টারনাল অডিটর মেনটেন না করলে যে খরচটা সেভ হবে, তার চাইতে ফ্রডের মাধ্যমে কিংবা রিস্ক ম্যানেজমেন্ট ফেলিউরের মাধ্যমে অনেক গুণ বেশি খরচ হয়ে যাবে, যেটা ম্যানেজমেন্ট পরবর্তীতে বুঝতে পারবে। তো অডিট থাকলে এই জিনিসগুলি অনেক মিনিমাইজ হয়। সো আমরা আমাদের ইন্টারনাল অডিট থেকে যে কাজগুলি করি, সেটা হচ্ছে আমাদের যারা এখানে মেম্বার আছে, বিভিন্ন কোম্পানিতে অডিটর হিসেবে কাজ করে, তারা আমাদের মেম্বার, এবং আমরা যারা এই সার্টিফিকেশনের জন্য কাজ করে তাদেরকে আমরা ট্রেনিং প্রোভাইড করি এই ইনস্টিটিউট থেকে। পরীক্ষা হয় অনলাইনে, এবং পরীক্ষাটা ম্যানেজ করে ইউনাইটেড স্টেটস থেকে, আমাদের এখান থেকে না। তো এবং পরীক্ষার ফিটাও পে করতে হয় অনলাইনে ডলারে। সুতরাং সার্টিফিকেটও আসে সেখান থেকে। যারা কোয়ালিফাই করে তারা তো তাদের চাকরির ক্ষেত্রটা গ্লোবালি তখন বেড়ে যায়। আর এখানে আমরা যারা মেম্বার আছে তাদেরকে আমরা অন্তত 1 মাস 2 মাসে একটা সিপিডি করি বা সিপিই করি, কন্টিনিউইং প্রফেশনাল এডুকেশন, ওয়েবিনারের মাধ্যমে। এখন প্যান্ডামিকের সময় করতেছি আমরা, অনলাইনে ভার্চুয়ালি করি। এটা যেমন আমরা রিস্ক ম্যানেজমেন্টের উপর, ইন্টারনাল কন্ট্রোলের উপর, তারপরে আপনার কমপ্লায়েন্সের উপর, কর্পোরেট গভর্নেন্স কোড কমপ্লায়েন্সের উপর, এগুলির উপর আমরা, এবং রিপোর্ট, ইন্টারনাল অডিট রিপোর্ট রাইটিংয়ের উপর, ইন্টারনাল অডিট কিভাবে পারফর্ম করবে তার উপর, ইন্টারনাল অডিট রিস্ক বেস অডিট প্ল্যানিং কিভাবে করবে, এইসব বিষয়ের উপর আমরা ট্রেনিং প্রোভাইড করি। এবং এর বাইরেও আমরা কিছু অর্গানাইজেশনে তাদের অডিট টিমকে আমরা ট্রেনিং প্রোভাইড করি। এটা ওয়ার্ল্ড ব্যাংকেরও অনেক রিকোয়ারমেন্ট আছে। ওরা ওদের ফান্ড রিলিজ করার সময় ওরা কিছু এখানে কন্ডিশন দিয়ে দেয়। যেমন কোনো সংস্থাকে যদি ওরা একটা ফান্ড দেয়, বলে যে ফান্ড রিলিজ করার আগে আপনার অডিট টিমকে প্রপারলি সার্টিফাইড হতে হবে, অথবা তাদেরকে প্রপারলি ট্রেন্ড হতে হবে, এবং তারা প্রেফার করে ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটের মাধ্যমে এই ট্রেনিংটা যেন নেওয়া হয়। আমরা অনেক জায়গায় পলিসি প্রসিডিউর, বিশেষ করে চার্টার অফ ইন্টারনাল অডিট টিম এবং ইন্টারনাল অডিট কমিটি চার্টার এবং ম্যানুয়াল অফ ইন্টারনাল অডিট, ভার্চুয়াল ইন্টারনাল অডিট ম্যানুয়াল, এইসব ডকুমেন্টগুলিও আমরা ডেভেলপ করি, বিভিন্ন কোম্পানির জন্য আমরা হেল্প করি। এইসব আমাদের সার্ভিসের মধ্যে পড়ে।
অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করে ফেলি, সেটা হচ্ছে যে আপনি তো আইসিএসবির সাথেও জড়িত এবং আপনি কাউন্সিল মেম্বার সেখানকার। আমি জানি যে সেখানে আপনি একটি কর্পোরেট অ্যাওয়ার্ড চালু করেছেন। এটা সম্পর্কে একটু জানতে চাই। আহ, আহ, এটার নাম সম্ভবত হচ্ছে কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড। তো এই অ্যাওয়ার্ডটার আপনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তো এই বিষয়টা কাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এবং কি কারণে দেওয়া হয়, এটা যদি আমাদের বিনিয়োগকারী ভাই বোনদেরকে একটু বলেন, এটার সাথে কিভাবে বাজারের সাথে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, শেয়ার বাজারে যেসব কোম্পানি আছে তাদের ক্ষেত্রে। থ্যাংক ইউ ফয়সাল সাহেব। আমি এটা আমি বলবো যে আমি আমি খুব প্রাউড ফিল করি এই কাজটা আহ, বাংলাদেশে আনার ক্ষেত্রে কিছু ভূমিকা রাখার সুযোগ হয়েছে আমার। আম, অবশ্যই আমার সাথে আরো অনেক লার্নেড লোকজন ছিলেন এবং অনেক অনারেবল লোকজন ছিলেন যাদের সহযোগিতায় এটা আমরা শুরু করতে পেরেছি। আইসিএসবি ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রফেশনালদের একটা সংস্থা এবং এটা 1997 থেকে বাংলাদেশে কাজকর্ম শুরু করে এই প্রফেশনালরা। এবং এরপরে এটা 2010-এ গভর্নমেন্ট এবং আমাদের নেশন এটাকে রিকগনাইজ করে বাই পাসিং অ্যাক্ট অফ পার্লামেন্ট ইন 2010। আইসিএসবির নিজস্ব একটা চার্টার সেক্রেটারি অ্যাক্ট আছে 2010 সালের, এবং এই অ্যাক্টের মাধ্যমে এটা আইনগতভাবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে। আইসিএসবির আমি যখন 2013-এ যখন আমি কাউন্সিল মেম্বার ইলেক্টেড হই, এখানে আমরা ইলেক্টেড 13 জন মেম্বার থাকি মেম্বারদের মধ্য থেকে, আর আপনার 5 জন সম্মানিত নমিনেটেড গভর্নমেন্ট অফিসার, নমিনি অফিসার থাকে। এটা অর্থ মন্ত্রণালয় থেকে একজন থাকেন অ্যাডিশনাল সেক্রেটারি অথবা জয়েন্ট সেক্রেটারি, আইন মন্ত্রণালয় থেকে একজন থাকেন অ্যাডিশনাল সেক্রেটারি অথবা জয়েন্ট সেক্রেটারি। তারপরে আপনার কমার্স মিনিস্ট্রি হচ্ছে অ্যাকচুয়ালি প্যারেন্ট মিনিস্ট্রি অফ দি ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারি। কমার্স মিনিস্ট্রি থেকে একজন অ্যাডিশনাল সেক্রেটারি অথবা জয়েন্ট সেক্রেটারি থাকেন। রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার সাহেব এখানে একজন মেম্বার, নমিনেটেড মেম্বার, এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একজন কমিশনার এখানে মেম্বার থাকেন। সুতরাং 5 জন সম্মানিত গভর্নমেন্ট অফিসার এবং 13 জন ইলেক্টেড মেম্বার নিয়ে 18 জনের একটা কাউন্সিল থাকে। সেই কাউন্সিলে আমি 2013 সালে আমাকে কাউন্সিল দায়িত্ব দিয়েছিলেন। কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড একটা কমিটি এখানে আছে, এটা সবসময় ছিল, কিন্তু এটা সবসময় কাজ সেভাবে করা সম্ভব হয় নাই। যখন 2013-এ যখন আমি এটা চেয়ারম্যান হয়েছি, তখন আমি কাউন্সিলের সাথে পরামর্শ করে, এবং তখন এখানে প্রেসিডেন্ট ছিলেন মিস্টার মোহাম্মদ আসাদুল্লাহ এফসিএস, উনি বেক্সিমকো গ্রুপের কোম্পানি সেক্রেটারি, উনি তখন প্রেসিডেন্ট ছিলেন। তখন আমি এই কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিই, এবং আমরা ফার্স্ট কর্পোরেট গভর্নেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়ার জন্য প্ল্যান করি, এবং কাউন্সিল প্রেসিডেন্ট সাহেবের সহযোগিতায় আমি এইটাতে একটা ক্রাইটেরিয়া সেট করি এবং টেকনিক্যাল কমিটি ফর্ম করি। স্পেশালি একটা আমরা জুরি বোর্ড ফর্ম করি অত্যন্ত সমাজের সম্মানী লোকদেরকে নিয়ে। এখানে ডক্টর মির্জা আজিজুল ইসলাম সাহেব ছিলেন, ডক্টর হোসেন জিল্লুর রহমান সাহেব ছিলেন, এবং এখানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী সাহেব ছিলেন, এবং এখানে আপনার সোহেল আহমেদ চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব উনি ছিলেন, এবং ফারুক আহমেদ সাহেব, ফিরোজ আহমেদ সাহেব বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সেক্রেটারি, এবং জনাব আব্দুল করিম সাহেব সাবেক মুখ্য সচিব, উনিও ছিলেন এখানে জুরি বোর্ডে। এই জুরি বোর্ডের কাছে আমরা টেকনিক্যাল কমিটির মাধ্যমে অ্যানুয়াল রিপোর্ট বিভিন্ন কোম্পানি থেকে কালেক্ট করে এগুলিকে আমরা একটা রিপোর্ট জুরি বোর্ডের কাছে আমরা পেশ করি। জুরি বোর্ডের অ্যাপ্রুভালের পরে আমরা যে অ্যাওয়ার্ডটা দিই, প্রায় 35টা কোম্পানি, 105টা কোম্পানি পার্টিসিপেট করেছিল, লিস্টেড কোম্পানি। এখানে আমরা প্রথমবার আমরা 9টা ক্যাটাগরিতে আমরা প্রাইজ অ্যাওয়ার্ড দিয়েছিলাম। সো বেশ প্রত্যেকটা ক্যাটাগরিতে 3টা করে আমরা অ্যাওয়ার্ড দিয়েছিলাম। সেটা অনেক বিফিটিং ম্যানারে, অনেক বড় করে সব কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরের সব মেম্বারদেরকে আমরা ইনভাইট করেছিলাম। এটা বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট আগারগাঁওতে, ওখানে আমরা করেছিলাম, প্রোগ্রাম করেছিলাম। 2014 সালের অক্টোবরের 10 তারিখের দিকে এটা হয়েছিল, 10 তারিখ বা 4 তারিখে এটা হয়েছিল। তারপরে 2015 সালেও করেছি। এরপরে
পরবর্তীতে আবার এটার চেয়ারম্যান হয়েছিলেন মিস্টার ইতরাত হোসেন, উনি 3 বছর ছিলেন। তারপরে জনাব আখতার মতিন সাহেব, আখতার মতিন চৌধুরী নুবিস্তার যিনি চেয়ারম্যান ছিলেন, উনিও এখানে চেয়ারম্যান হয়েছিলেন। তা আমার পরে এখন বর্তমানে ওখানে একজন চেয়ারম্যান আছেন, মিস্টার সানাউল্লাহ সাহেব এখন চেয়ারম্যান আছেন। তো এই যে অ্যাওয়ার্ড প্রত্যেক বছর আমরা দিচ্ছি, এতে করে এখানে যে কমপ্লায়েন্স অফ কর্পোরেট গভর্নেন্স কোড বাই দি কোম্পানিজ, এটার প্রতি আগ্রহ এবং এটার প্রতি যে কমিটমেন্ট সৃষ্টি করা, আমরা এই অ্যাওয়ার্ডটা দেই সাধারণত আমাদের যে ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া আছে, টেকনিক্যাল কমিটিগুলি অত্যন্ত গোপনীয়তার সাথে এই কমিটিগুলি এইটা ইভ্যালুয়েট করে আপনার জুরি বোর্ডের কাছে কমিটির চেয়ারম্যানের মাধ্যমে, মানে যেহেতু আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন সব টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানরা আমার কাছে সাবমিট করতো, আমি এটা জুরি বোর্ডের কাছে প্লেস করতাম বোর্ডে। তো মিটিংয়ে তখন ওখান থেকে অ্যাপ্রুভ হলে সেটা আমরা ফাইনালি এই কোম্পানিগুলিকে আমরা ইনভাইট করে তাদেরকে অ্যাওয়ার্ডগুলি আমরা হ্যান্ড ওভার করতাম। সো এতে করে কর্পোরেট গভর্নেন্স কমপ্লাই করার ব্যাপারে কোম্পানিগুলির মধ্যে অনেকটা পজিটিভ উৎসাহ বা উদ্দীপনা, আগ্রহ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। এবং কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ডকে আরো ইমপ্রুভ করার ক্ষেত্রে বোর্ড অফ ডাইরেক্টরের এবং টপ ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গিকে আকর্ষণ করার জন্য এই প্রচেষ্টা আমি মনে করি অত্যন্ত সফল হয়েছে। এবং এটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে অত্যন্ত সহযোগিতা, এটা সব সময় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এখানে সাপোর্ট করে বাই অ্যাটেন্ডিং অ্যাজ এ স্পেশাল গেস্ট অথবা যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করে ওনারা সহযোগিতা করেন, সেই জন্য এটা আরও সাকসেসফুল হয়েছে। এবং মিনিস্ট্রি থেকে অলওয়েজ মিনিস্টাররা, আমি বলবো যে ফাইন্যান্স মিনিস্ট্রির মিনিস্টার, কমার্স মিনিস্ট্রির মিনিস্টার এবং সম্মানিত সচিব মহোদয়রা সবসময় সহযোগিতা করেছে। প্রত্যেকটা বছর আমরা তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি এবং কর্পোরেট গভর্নেন্সকে ডেভেলপ করার জন্য বাংলাদেশে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমাদের আলোচনার। সর্বশেষ ছোট করে যদি আপনি বিদায় নিব আমরা, তার আগে যদি বলেন যে আসলে আমাদের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনেক আন্তরিকভাবে চেষ্টা করছেন আমাদের বাজারের কাজ করার জন্য। আজকে আবার নতুন করে আপনি জানেন যে বিভিন্ন ব্যাংকের যে 200 কোটি টাকা বাজারে বিনিয়োগ করার কথা ছিল সে ব্যাপারে জানতে চেয়েছে। সামগ্রিকভাবে এই বিষয়টা সহ আমাদের বাজার আগামী দিনে কেমন হতে পারে এবং আপনার আশা প্রত্যাশা যদি একটু বলেন এবং বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, এরপরে আমরা বিদায় নিব। সর্বশেষ বক্তব্য আপনার। থ্যাংক ইউ ফয়সাল সাহেব। আজকের এই যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন থেকে সব ব্যাংকে চিঠি দিয়েছে, লিস্টেড নন লিস্টেড সব ব্যাংকেই চিঠি দিয়েছে। আমি বলবো যে ব্যাংকগুলির শেয়ার বাজারে বিনিয়োগ করা অত্যন্ত জরুরি। ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট না থাকলে একটা বাজারের ডেপথ এবং একটা বাজারের যেই সঠিক জায়গায় বিরাজ করা, অবস্থান করা, সেটা সম্ভব হয় না। কারণ ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীদের যে ফান্ড সেটা অত্যন্ত সামান্য। ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদেরকেই এখানে বিনিয়োগে আসতে হবে এবং এখান থেকে তাদেরকে ব্যবসা করতে হবে এবং তারা এই ব্যবসা থেকেই তাদের ব্যবসায় তারা আর্নিং করবে। এটাই স্বাভাবিক, এটা সব দেশে সব জায়গাতেই হয়। কিন্তু আমাদের দেশে এটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে বলে আনতে হচ্ছে। তো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এখন এটা গত আমার মনে হয় 2020 ফেব্রুয়ারিতে প্রথম চিঠি দিয়েছিল যে এভরি ব্যাংক মাস্ট অ্যারেঞ্জ 200 crores ফান্ড ফর ইনভেস্টিং ইন দি ক্যাপিটাল মার্কেট। এখন দেখেন আপনি, এখন আবার একটা রিমাইন্ডার দিতে হচ্ছে। এর মাঝখানে আরেকবার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছিল যে কোন ব্যাংক এই পর্যন্ত কত মানে 200 কোটি টাকার মধ্যে কত টাকা কালেকশন করেছে, অ্যারেঞ্জ করেছে এবং কত টাকা ইনভেস্ট করেছে। সো আমার মনে হয় এবার যে চিঠি দিয়েছে এই চিঠির প্রেক্ষিতে অনেক ভালো সুফল আসবে বলে আমি বিশ্বাস করি এবং বাজারে অনেক ফান্ড ফ্লো বাড়বে। ফান্ড যখন ইনজেক্ট হবে বাজারে তখন স্বাভাবিকভাবেই বাজারের অবস্থা ভালো হবে, বিনিয়োগকারীরা বুঝে শুনে বিনিয়োগ করবেন, এটাই স্বাভাবিক। আর আমি সবসময় আশাবাদী বাংলাদেশের শেয়ার বাজার অনেক অনেক দূর যাবে, অনেক
জায়গা এখন বাংলাদেশের শেয়ার মার্কেটের অনেক জায়গা উপরে ওঠার বাকি আছে এখনো। মানে যদি অল্প ইন্ডেক্স বেড়ে যায়, আমি যদি বলি যে গত সপ্তাহটা আমরা যেটা পার করেছি, এই সপ্তাহে আমাদের শেয়ার মার্কেট প্রত্যেকদিন পজিটিভ ছিল, খুব ভালোভাবেই আমরা দেখেছি। ইভেন আমরা গত দিনের আগের দিন সম্ভবত প্রায় 1300 কোটি টাকা আমাদের শেয়ার মার্কেটে ট্রানজ্যাকশন হয়েছে। তো সুতরাং আমরা আশা করি বাজারে লেনদেন বাড়বে। 13 কোটি টাকা না, এটা 2000, 3000, 4000 কোটি টাকা হবে। আমরা খুব বেশি উদ্বেলিত হয়ে যাওয়ার কোনো কিছু নেই। বাজারে স্বাভাবিকভাবে বাজারের ট্রানজ্যাকশন বাড়বে, ভলিউম বাড়বে, ভ্যালু বাড়বে। এখানে তাড়াতাড়ি কোনো রকমের রাতারাতি কোনো ডিসিশন কারো এন্ডে, মানে বাজার সংশ্লিষ্ট যত রকমের সংস্থা, ইন্ডিভিজুয়াল আছে, সবাই বাজারের মতো চলবে, শেয়ার বাজারের মতো চলবে। এবং বাজার বেড়ে গেলে বেশি কথা বলার আমি মনে করি যে এটা যুক্তিসঙ্গত না, কারণ বাজার তো অনেক কমে আছে, বাড়বেই তো। সুতরাং অনেক দূর বাড়বে, এতে কোনো মানে আশ্চর্য হয়ে যাওয়ার কিছু নেই। কারণ আপনি যদি 2010 সালে বাজার কোথায় ছিল সেখান থেকে কোথায় পড়ছে, এখন যদি সেই জায়গায় যায় তাহলেও তো বাজারের জায়গায় যাচ্ছে। সুতরাং দাম বেড়ে গেলে হঠাৎ করে, বাট হ্যাঁ, যেটা সার্ভেইলেন্স টিম যেগুলি কাজ করতেছে সেগুলি মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কোনো বিশেষ শেয়ারে কোনো বিশেষ ট্রানজ্যাকশন হচ্ছে কিনা, সেগুলি কিন্তু এখন প্রতিদিন সঙ্গে সঙ্গে কিন্তু মনিটরিং করা হচ্ছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন থেকে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। এগুলি মনিটরিং করা হচ্ছে এবং এটা লাইভ মনিটরিং করা হচ্ছে। যদি এরকম কোনো আনইউজুয়াল ট্রানজ্যাকশন হয়ে যায়, চট করে এটা কোয়েরি করা হয়। সুতরাং আমি যেটা মনে করি, আমি দীর্ঘদিন আমার অডিটে কাজ করার অভিজ্ঞতা এবং কমপ্লায়েন্সের কাজ করার অভিজ্ঞতা, সারা জীবন আমি ইন্স্যুরেন্স ফাংশনে কাজ করেছি। আমাদের অ্যাটিটিউডটা, যারা আমরা সার্ভেইলেন্স, আমরা কমপ্লায়েন্স অডিটে কাজ করি, আমাদের অ্যাটিটিউডটা এরকম হওয়া উচিত না যে আমি একটা দোষী লোককে ধরতে যাচ্ছি, একটা ভুল ধরতে যাচ্ছি, এরকম না। আমার অ্যাটিটিউডটা হবে এরকম যে আমি ম্যানেজমেন্টকে একটা অ্যাসুরেন্স প্রোভাইড করবো যে এখানে ভুল আছে, ভুল নাই, ভুল থাকলে সেটা সংশোধন করতে হবে এবং কোনো রকমের ফ্রড হয়ে গেলে সেটা ইনভেস্টিগেট করতে হবে। অডিটর কখনো নিজে পুলিশের মতো চোর ধরতে যাবে না বা ধরবে না, কাউকে অপরাধী বলবে না। ভুল থাকলে সেটা রিপোর্ট করবে এবং যদি ম্যানেজমেন্ট চায় যে সেটা থেকে রিকমেন্ডেশন দিতে পারে যে এটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। ইনভেস্টিগেশন করলে ইনভেস্টিগেশনের জন্য আলাদা এক্সপার্ট আছে, কমপ্লায়েন্স সার্টিফাইড যারা, কিংবা সিএফই যারা আছে, ফরেন্সিক ইনভেস্টিগেশনের যারা লোক আছে, তারা এটা ইনভেস্টিগেশন করবে। এবং যদি কোনো রকমের ভুলভ্রান্তি না থাকে তাহলে রিপোর্ট পজিটিভ হবে। রিপোর্ট পজিটিভ হলে সেটাও অডিটরের একটা দায়িত্ব পালন, যে আমি অ্যাসুরেন্স প্রোভাইড করতেছি এখানে এই ট্রানজ্যাকশনগুলি প্রপার, এখানে কোনো রকমের গোজামিল নাই, কোনো ফ্রডের কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না। সুতরাং এই রিপোর্টগুলি কিন্তু আবার এক্সটার্নাল অডিটররা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সার্টিফাই করতে আসে, তখন ওনারা ইন্টারনাল অডিট কতটুকু ইফেক্টিভ সেই জিনিসগুলি দেখে। ওনারা দেখে ইন্টারনাল অডিটের ইফেক্টিভনেসের উপর কিন্তু এক্সটার্নাল অডিটররা অনেকটা রিলাই করে, কারণ এক্সটার্নাল অডিটরের পক্ষে কিন্তু ট্রানজ্যাকশন টু ট্রানজ্যাকশন ভেরিফাই করা আর ভাউচিং করা সম্ভব হয় না। ওনাদেরকে যে ম্যানেজমেন্ট যে অ্যাকাউন্টিং স্টেটমেন্ট দেয় সেটার উপরেই ওনারা বিচার বিশ্লেষণ করে এবং এটাকে ইভ্যালুয়েশন করে দেন এটাকে ওনারা সার্টিফাই করে। সো ইন্টারনাল অডিট ম্যানেজমেন্টের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টুল এবং বোর্ডের একটা অত্যন্ত নির্ভরযোগ্য সহযোগী। এইটা বলার অপেক্ষা রাখে না। আর অবশ্যই একজন কোয়ালিফাইড চার্টার সেক্রেটারি প্রত্যেকটা কোম্পানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন রেসপেক্ট টু দি কমপ্লায়েন্স ফর দি কোম্পানিকে প্রোটেক্ট করা, ভবিষ্যৎ কোনো লিটিগেশন থেকে, ভবিষ্যতে কোনো আইনি অব্লিগেশন থেকে কোম্পানিকে রক্ষা করার জন্য কোম্পানি সেক্রেটারি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেভাবে ইন্টারনাল অডিটর ভূমিকা পালন করে কোম্পানির ভবিষ্যতে যে আপনার রিস্ক ম্যানেজমেন্ট করে, যে কোনো অনাকাঙ্ক্ষিত রিস্ক থেকে কোম্পানিকে বাঁচানোর জন্য রিস্ক মিনিমাইজ করা এবং অনাকাঙ্ক্ষিত ফ্রড থেকে কোম্পানিকে রক্ষা করা, যাতে করে সব সিস্টেম প্রপারলি কাজ করতেছে কিনা, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম
এবং রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম প্রপারলি কাজ করতেছে কিনা, কোম্পানির প্রত্যেকটা প্রসেস প্রসিডিউর ফলো করে বিক্রি এবং পারচেজ হচ্ছে কিনা, এই জিনিসগুলি কোম্পানিকে অ্যাসুরেন্স প্রোভাইড করে। যদি ভালো ইন্টারনাল অডিট টিম থাকে, সেই ইন্টারনাল অডিট টিমই এগুলি প্রোভাইড করে। সো এটাই আমার আজকে আপনার এই প্রশ্নের উত্তরে বলার। অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে আজকে আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে কথা বলেছেন। আশা করছি যে আপনার আজকের এই অনুষ্ঠান থেকে, আস্থার জায়গা থেকে এবং ইন্স্যুরেন্স সম্পর্কে অনেক তথ্য তারা জানতে পারবে, বুঝতে পারবে এবং আগামী দিনে শেয়ার ক্রয় ক্ষেত্রে এবং সামগ্রিকভাবে ইন্স্যুরেন্স সেক্টর সম্পর্কে তারা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবে আসলে আমাদের বাজারটা কেমন। এবং একটি কথা খুবই গুরুত্বপূর্ণ আমি বলে রাখি, সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স খাত কিন্তু একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ। এবং আমাদের এবারকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত যে মুজিব বর্ষকে সামনে রেখে বীমা হোক সবার যে স্লোগান নিয়ে এগিয়েছে, এটা আমি আশা করছি যে সারা দেশের মানুষের জন্যই আসলে একটি গুরুত্বপূর্ণ মেসেজ এবং গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। কারণ হচ্ছে ইন্স্যুরেন্স খাতের উন্নয়ন শুধুমাত্র শেয়ার বাজারের জন্যই প্রয়োজন না, সামগ্রিকভাবে দেশের জন্য ইন্স্যুরেন্স সেক্টরটা প্রয়োজন, দেশের মানুষের প্রয়োজন। আশা করছি যে ভবিষ্যতে আমরা আমাদের যে বিনিয়োগকারী ভাই বোনেরা আছে তারা সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারবেন শেয়ার ক্রয়ের ক্ষেত্রে এবং সামগ্রিকভাবে ইন্স্যুরেন্সের প্রতি তাদের আস্থা ফেরত আসবে। তো বিজনেস আই বাংলাদেশের পক্ষ থেকে আজকে যারা আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সামনের দিনগুলোতে আমাদের সাথে থাকবেন, আমাদের অনুষ্ঠান দেখবেন, সেই আশা রেখে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। জনাব এম নুরুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আগামী দিনে হয়তো আপনাকে আবারও অতিথি হিসেবে চাইবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যদি একটু বিদায় নেন দর্শকদের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। ওকে ফয়সাল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ এবং আজকে আমার আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাই সুস্থ থাকবেন আর সবাই যে স্বাস্থ্যবিধি সেটা মেনে চলবো। এই জিনিসটা এখন আমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। মাস্ক সবসময় পরবো এবং সবসময় আমরা মনে রাখবো যে আমার হাতটা ধুয়ে ফেলতে হবে এবং একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে আমি প্যান্ডামিক যদি চলতেই থাকে আমাদের সমস্ত সামাজিক কাজকর্ম করতে হবে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্স যেটা আমাদের সেটা আমাদেরকে মেনটেন করতে হবে এবং আমরা সবসময় মনে রাখবো আমি যেন আমার নিজের নিরাপত্তা এবং একই সাথে আমার প্রতিবেশী, আমার ফ্যামিলির অন্য মেম্বারদের নিরাপত্তাও যেন আমি আমার মাথায় রাখি, সেভাবেই আমরা কাজ করব। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।